আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থী, ছোট ভাই বোন, আশা করি ভালো আছো। আমাদের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে কি করবো যেন, সেন্টেন্স কারেকশন করব। আমরা ইতিমধ্যে সেন্টেন্স কারেকশনের উপর একটা ক্লাস নিয়ে ফেলেছি, যেটা তোমাদেরকে আশা করছি সবকিছু বুঝাতে পেরেছে যেখানে। এবং আজকে আমাদের সেকেন্ড ক্লাস কারেকশনের উপর, এবং কারেকশনের উপর মোট 3টা ক্লাস করার কথা আমাদের। তো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। এবং বলে রাখছি ভাই, কারেকশন কোনো গ্রামাটিক্যাল টপিক না। কারেকশন গ্রামারের সবকিছুর একটা মিশ্রণ এখানে। ভোকেব বেস বিশেষ করে প্রিপোজিশন পয়েন্টটাকে দেখা যায়, গ্রুপ ভার পয়েন্টটাকে দেখা যায়, এবং গ্রামারের যতগুলো পয়েন্ট আছে সবগুলো পয়েন্টের একটা মিশ্রণ। কারেকশন সব ধরনের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বিসিএস পরীক্ষা থেকে বাংলাদেশের সব ধরনের পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা, যত ধরনের চাকরি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সব জায়গার জন্য ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসে। প্রথম প্রশ্নটা অসংখ্য জায়গায় আসছে, অসংখ্য জায়গায় দুবার কেবল বিশেষ পরীক্ষা আসছে, হুবহু উইদাউট চেঞ্জিং এনি অপশন। কোন সেন্টেন্সটা কারেক্ট? হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট ওয়ান? কোনটা কারেক্ট ওয়ান? দেখো তো, আমরা দেখছি লেখা আছে পেপার ইজ মেড ড্যাশ উড। আমি তোমাদেরকে প্রিপোজিশনের ক্লাসে বলেছিলাম এই পয়েন্টটা, যে কোনো কিছু দ্বারা তৈরি হয়েছে এমনটা বোঝাতে আমরা প্রিপোজিশন অফ অথবা প্রিপোজিশন ফ্রম ব্যবহার করি, অফ অথবা ফ্রম ব্যবহার করি, অফ অথবা ফ্রম। এখন অফ তখনই ব্যবহার করি যখন তৈরিকৃত জিনিসটাতে তা থাকে, যা দিয়ে সেটা তৈরি হয়েছে। আর যদি না থাকে তখন ফ্রম লিখি। দেখো তো, পেপারে তৈরি করা হয়েছে উড দ্বারা। এখন পেপারে কি ভাইয়া উডটা দেখা যায়? দেখা যায় নাকি? পেপারে কি উড দেখা যায়? দেখা যায় না। আমরা যে কাগজে লিখি সেই কাগজে কিন্তু বাঁশ দেখা যায় না, কাঠ দেখা যায় না। ফলে আমরা কি লিখবো ভাইয়া? দেখা যায় না, তবে আমরা লিখবো ফ্রম। মেড ফ্রম। পেপার ইজ মেড ফ্রম উড। ওকে, দেখো আমাদের আনসার নিশ্চয়ই বি। পেপার ইজ মেড ফ্রম উড, পেপার ইজ মেড ফ্রম উড। দেন এটা করো, এবার এটা উল্টাটা। এবার দেখছি চেয়ার, চেয়ার তৈরি হয়েছে উড দ্বারা। দেখো, চেয়ার আবার তৈরি করছে উড দিয়ে। চেয়ার যদি আমি উড দিয়ে তৈরি করি, দেখো তো, তুমি যে চেয়ারে বসা আছো তোমার আশেপাশে নিশ্চয়ই কাঠ আছে, মানে তোমার ব্যবহৃত একটা চেয়ার আছে। এই চেয়ারটা কিন্তু উড দিয়ে তৈরি। যদি হয়ে থাকে, দেখবে এখানে স্পষ্ট উড দেখা যায়। উড দেখা যায়, তাহলে দেখা যদি যায়, দেখা গেলে অফ, দেখা না গেলে ফ্রম। তাহলে কি লিখবো আমরা? দ্য চেয়ার ইজ মেড অফ উড। দা দা চেয়ার ইজ মেড অফ উড। খুব ইজি কথা। আমরা জানি মেয়েদের সাথে অনেক প্রিপোজিশন বসে, বেসিকলি বা মোস্টলি পরীক্ষায় মেয়েদের সাথে প্রিপোজিশন অফ অথবা ফ্রম বসে। এটা খুব একটা কমন ইস্যু, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটেও এই প্রশ্নটা এসেছিল। দেন কামিং ব্যাক টু দিস কোয়েশ্চেন, হুইচ ওয়ান ইজ কারেক্ট? রাজশাহী ইউনিভার্সিটি আসা কোয়েশ্চেন, এবং এটা সায়েন্সের ইউনিটে আসছে। দেখো, আই স হিজ পালস, আই ফেল্ট হিজ পালস। মূল পয়েন্ট হলো ভাইয়া, পালস রে দেখা যায় না, পালস রে পাওয়া যায় না, পালস রে এক্সামিন করা যায় না, পালস রে ফিল করতে হয়। তুমি যদি কখনো ব্লাড দাও বা ব্লাড নেও, দেখবা ব্লাডের জন্য আমাদের পালস খুঁজতে হবে, একটা শিরা খুঁজে না। এটা কিন্তু ওই অর্থে দেখা যায় না, এটা কিন্তু ফিল করে। দেখবা হাত দিয়ে ধরে ধরে এই ডাক্তাররা এমন, এই যে এখানে আছে এমনটা। তো এটা কি করতে হয় যেন? ফিল করতে হয়। কি হবে ভাইয়া? অবশ্যই না। আমি যেটা বলছি অ্যাবসলিউটলি আমার পয়েন্টটা কারেক্ট। এখানে কোথাও কোথাও আই এক্সামাইন্ড হিজ পালস, এটা হবে না ভাইয়া, এক্সামাইন করে না, ফেল বলতে হবে। কি বলতে হবে? ফেল। ফেল বলতে হবে। যদি কোথাও এমনটা না থাকে যে ফেল শব্দটা নাই, তখন তুমি এক্সামাইনটা বলবা। এবং আমার কথা বিশ্বাস না হলে তুমি এই পালস শব্দটা দিয়ে ইংলিশ ডিকশনারি সার্চ করো, তখন দেখবে পেয়ে যাবে। অক্সফোর্ড ডিকশনারি, ক্যামব্রিজ ডিকশনারি কিন্তু এভাবেই বলে। কেমন? তাহলে উত্তর হবে আমাদের কি? বি। আই আই ফেল্ড হিজ পালস। আমি তার পালসটারে ফিল করেছিলাম। পালস, পালস, তার পালস ফিল করেছিলাম। এখানে পালস মানে তো আমরা পালস জানি, যেটা ফিল করতে হয়, এক্সামিনও করা যেতে পারে, বাট ফিল শব্দটার বেশি প্রেফার্ড অপশন। পাশাপাশি এখানে পালস শব্দটা কিন্তু এটা হইতে পারে। দেখো ভাইয়া, পালস শব্দটা এটা হইতে পারে। মানে পালস বলতে এমনটা বুঝে না, আমি কিন্তু তোমার ফিলিংসটা বুঝি। লাইক তোমার অনেকগুলো সমস্যা আছে, তুমি আমার স্টুডেন্ট, আমি বলতে পারি যে আমি কিন্তু তোমার মানে পালসটা বুঝি, আমি তোমার পালসটা কিন্তু বুঝি। পালস মানে কিন্তু এখানে শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ না ভাইয়া, কিছুই না। এখানে আমি পালস দ্বারা যদি এমনটা বুঝি, আমি যদি
পালস দ্বারা এমনটা বুঝছি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ না, আমি তোমার সমস্যাগুলো ফিল করি, তখন আমি বলতে পারি আমি কিন্তু তোমার পালস বুঝি। বলে না, আপনারা আপনার জনগণের পালস বুঝেন না, জনগণের পালস বুঝেন না। ধরো রাজনীতি করে, জনগণের পালস যদি কেউ না বুঝে রাজনীতি করে, রাজনীতি টিকবে না। পালস মানে কি? জনগণের ইচ্ছা অনিচ্ছা, জনগণের চাহিদা, সেটা। তাহলে আমরা অবশ্যই পরীক্ষায় ফিল পালস থাকলে ফিল পালসটাই দিব, ফিল পালস দিব। যদি না থাকে তখন এক্সামিনটা দিতে পারি আমরা, কেমন? ওকে, এবং এটা বিশেষ পরীক্ষা আশা করছেন বটে। থ্যাংক ইউ। ওকে, আমি বোঝাতে পেরেছি ভাইয়া এই পয়েন্টটা? বলো। এখানে পালসার দুটা পয়েন্ট, একটা আমাদের শরীরের একটা পার্ট হিসেবে, আর একটা হলো পালস মানে কিন্তু মানুষের চিন্তা ভাবনা করে রেফার করতে পারে। চিন্তা ভাবনা কিন্তু এক্সামিন করা যায় না, চিন্তা ভাবনা ফিল করতে হয়, এটা একটু ইস্যু। ডান। দেন কামিং ব্যাক টু দিস কোয়েশ্চেন, ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট সেন্টেন্স। ভাইয়া ইনকারেক্ট সেন্টেন্সের দিকে খেয়াল রেখো, বলছে কোনটা ভুল বাক্য। ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট সেন্টেন্স, কোনটা ভুল, কোন বাক্যটা ভুল। দেখো তো, সি দা ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, এটা ভুল না বাট ঠিক না। এটা ভুল না কিন্তু ঠিক না। বলো স্যার ভুল না ঠিক না মানে কি ভাইয়া? শাব্দিক অর্থে মিলি সি মানে দেখো, দা ওয়ার্ড শব্দটা ডিকশনারি, ডিকশনারিতে শব্দ দেখা বলতে আমরা কিন্তু সি বলি না, আমরা বলি কি? লুক আপ, লুক আপ। এটা একটা বিখ্যাত, প্রখ্যাত, প্রমিনেন্ট একটা ইডিয়মস আকারে তোমরা পড়বা, গ্রুপ ভার্ব আকারে করে থাকো, পরীক্ষা অনেক আসছে, গ্রুপ ভার্ব আকারে আসছে, ট্রান্সলেশন আকারে আসছে। তাহলে এখানে বলতে হবে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, এটা ভুল। এন্ড দেন এই বাক্যটা ঠিক আছে, তোমাদেরকে আমি ডিগ্রি ক্লাসে পড়িয়েছিলাম, দ্য রাইস অফ ঢাকা, ঢাকা রাইস ইজ বেটার, ভালো, দেন দ্যাট অফ রাজশাহী, রাজশাহীর চেয়ে মানে রাজশাহীর চালের চেয়ে। দ্যাট মানে এখানে দ্য রাইস। দেন মিস্টার রহিম ইজ অন দ্য কমিটি, এটা খুব ভালোভাবে পড়ো ভাইয়া, কেউ কোনো কমিটিতে আছে বুঝাতে কিন্তু আমরা অন দ্য কমিটি বলি, কমিটি বানানটাও নিশ্চয় তোমরা ভালোভাবে পারো। মিস্টার রহিম ইজ অন দ্য কমিটি। এন্ড দেন দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, আমরা জানি বিফোর আগে পাস্ট পারফেক্ট হয়, পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, বিফোর এখানে কনজাংশন। তাহলে উত্তর পেলাম আমরা এ নাম্বার। আমাদের বলছে ভুল বাক্য কোনটা, ভুল নাম্বার বাক্য ভুল হলো এ নাম্বার বাক্যটা। এখানে লুক, লুক আপ, লুক আপ হতো লুক আপ, এখানে ঠিক আছে। দ্য রাইস অফ ঢাকা, ঢাকার রাইস ইজ বেটার, ভালো, দেন দ্য রাইস অফ রাজশাহী। সেকেন্ড বার দ্য রাইস না লিখে আমরা দ্যাট লিখে দিলাম, যেহেতু রাইস এর সিঙ্গুলার, ফলে আমরা সিঙ্গুলার সাবজেক্টের রিপিটেশন দূর করাই দ্যাট বসিয়ে। এন্ড মিস্টার রহিম ইজ অন দ্য কমিটি, ইন দ্য কমিটি লেখা যাবে না, এবং বিফোরটা কনজাংশন, বাক্যে পাস্ট পারফেক্ট হয় আগে, পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। দেন আসো বলছে কোনটা কারেক্ট বাক্য। এই প্রশ্নটা আমি তোমাদেরকে গত ক্লাসে একবার দেখিয়ে এসেছিলাম, অন্য কোনো জায়গায় এসেছিল। দেখো, আমরা দেখছি ইয়েস্টারডে আছে, যদি ইয়েস্টারডে থাকে বাক্যটাকে আমরা অ্যাবসলিউটলি পাস্ট ইনডিফিনিট টেন্সে রাখি, প্রেজেন্ট পারফেক্টে না, এটা বাদ। এবং ইট ইজ আই হু ইজ না, হুর সাথে আমরা ইজ লিখতে ভাল লাগে, কিন্তু হুটা এখানে রিলেটিভ প্রোনাউন, আইটাকে বুঝাচ্ছে। আই কাকে চায়? আই এর সাথে এম বসে, ওয়াজ বসে, তাহলে এখানে নিশ্চয় উত্তর ইজ হতে পারে না। দা গার্ল রিজেম্বলস টু, রিজেম্বলের সাথে কোনো প্রিপোজিশন লেখা যায় না, রিজেম্বল একলা একলাই বসে। ফলে এই তিনটা মানে এ ভুল, সি ভুল এবং ডি ভুল, বি নাম্বারটা ঠিক আছে। আই লাইক, আমি পছন্দ করি, হিজ চাইল্ড লাইক সিম্পলিসিটি, তার শিশু সুলভ সরলতা। চাইল্ড লাইক শব্দটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। ওকে, দেখো তাহলে ইয়েস্টারডের কারণে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, এখানে আই এর কারণে এম হবে, এখানে রিজেম্বলের সাথে টু হবে না, এবং এটা ঠিক আছে। দেন কারেক্ট সেন্টেন্স, হি সেজ মি আ ফুল, সে আমারে বলছিল একটা বোকা। শি শুক হ্যান্ডস উইথ হার, হি শুক হ্যান্ডস উইথ হার, সে তার সাথে হাত মিলাইছে। দে নো টু সুইম, উই ডিসকাসড অ্যাবাউট দ্য ম্যাটার। কোনটা বলবা? তোমাদের কাছে ডি নাম্বারটা একবারে ভুল হওয়ার কথা, কারণ আমরা জেনে থাকি ডিসকাস ভার্বের সাথে মানে কোনো কিছু নিয়ে ডিসকাস করা বোঝাতে অ্যাবাউট লেখা যায় না, কারোর সাথে ডিসকাস করা বোঝাতে উইথ বসে। লাইক আমি বললাম আই এম ডিসকাসিং উইথ ইউ, আই এম ডিসকাসিং উইথ ইউ, আমি তোমাদের সাথে ডিসকাস করছি। কারণ কোনো বিষয় নিয়ে কারোর সাথে, কারোর সাথে, ইয়াস, কারোর সাথে ডিসকাস করা বোঝাতে, কারোর সাথে ডিসকাস করা বোঝাতে আমরা উইথ ব্যবহার করতে পারি। আই ডিসকাস উইথ ইউ, আই এম ডিসকাসিং উইথ ইউ। বাট কোনো বিষয় নিয়ে ডিসকাস করা বোঝাতে ডিসকাস অ্যাবাউট লেখা যায় না, উই ডিসকাস দ্য ম্যাটার লিখতে হয়, ফলে এটা ভুল। দে নো টু সুইম হয় না ভাইয়া, দে নো হাউ টু সুইম, আমরা এটা জানি, দে নো হাউ টু সুইম। তাহলে টু সুইম যদি থাকে তখন আমরা নোর সাথে হাউ লিখতে হয়, দে নো হাউ টু সুইম, এটা ভুল। হি শুক হ্যান্ডস উইথ হার, ঠিক আছে তো, হি শুক, সে নাড়াইছে হাত তার সাথে, মানে কোন একজন ছেলে কোন একজন মেয়ের সাথে হাত মিলাইছে। ধরো তুমি তোমার আপুর সাথে হাত মিলাইছো, তোমার আম্মুর সাথে হাত মিলাইছো, এটা হইতে পারে। আর এই নাম্বারটা কিন্তু শাব্দিক অর্থের দিকে ঠিক মনে হইতে পারে, কিন্তু আসলে ঠিক না। হি সেজ মি ফুল, সে আমারে বোকা বলছে না, আসলে এখানে বলতে হবে এই কাউরে কিছু বলা বলতে আমরা সে বলি না, হ্যাঁ, আমরা বলতে হয় হি কলস মি, হি কলস মি আ ফুল, সে আমারে বোকা ডাকে, এমনটা। অথবা হি কনসিডার্স মি
আফল, সে আমার একটা বোকা মনে করে, এমনটা সে বলা যাবে না এখানে। তাহলে এখানে সে ভার্ব টান এখানে ফিট করে না, এটা ঠিক আছে। হাউ টু সিম লিখতে হবে, এখানে ডিসকাস অ্যাবাউট লেখা যায় না। ওটা না সব এভরি স্টুডেন্ট ভাইয়া, এভরির পরে স্টুডেন্ট লেখা যায় না, আমরা জানি এভরির পরে নাউনটা অবশ্যই সিঙ্গুলার হবে, ভার্বটাও সিঙ্গুলার হবে, এভরি স্টুডেন্টস লেখা যায় না। 10 কিলোমিটার ঠিক আছে, 10 এর পর কিলোমিটার হয়, কিন্তু আমরা জানি সময়, দূরত্ব, ওজন, টাকা এগুলো যত বিষয়ক ভার্ব কিন্তু সিঙ্গুলার হবে, প্লুরাল হবে না, ফলে এটাও বাদ। 2/3 হয় না, টুর পরে থার্ডস হয়, আমরা জানি 2/3 হয়। 2/3 মানে এই পাশের সংখ্যাটা আমরা 1/3, 2/3, 3/4 যখন প্রথম মানে যখন ফ্র্যাকশন পাবা, প্রথম যে ওয়ার্ডটা আমরা পারি এটারে মানে হরলব বলি, এত কিছু চিন্তা করা দরকার নেই। প্রথম যে ওয়ার্ডটা 2, 1 যেটাই থাকুক, এটা যদি 1 হয় তখন আমরা এরপরেরটাতে এস লিখবো, যদি 2 হয় বা 2 চেয়ে বেশি হয় তখন আমরা এস লিখতে হয়, তাহলে 2/3 এখানে এস নাই, ফলে এটা ভুল। এটা ঠিক আছে, অল দ্য ইনফরমেশন ইজ কারেক্ট, এবং এই পয়েন্ট দিয়ে বিশেষ পরীক্ষা একটা প্রশ্ন আসছে। অল দ্য ইনফরমেশন, তুমি বলো স্যার অল আছে, তো অল থাকলে প্লুরাল হবে না, না এখানে অলের পর কিন্তু নাউনটা সিঙ্গুলার। অল দ্য ইনফরমেশন, সব ইনফরমেশন, আমাদের বাক্যের মূল পয়েন্ট পয়েন্ট কিন্তু অল না, তথ্য, সব তথ্য, তথ্য কারেন্ট মানে সাম্প্রতিক, বলে অল দ্য ইনফরমেশন ইজ কারেন্ট, নট অল দ্য ইনফরমেশন আর কারেন্ট। আসো, তাহলে স্টুডেন্টসটা এখানে হবে না, আর হবে না, থার্ডস হবে, এবং উত্তর হচ্ছে ডি, অল দ্য ইনফরমেশন ইজ কারেন্ট। আমি তোমাদের বোঝাতে পারছি কিনা, আমার একটু হাই হ্যালো দিও তো ভাইয়া, যারা আছো একটু রিয়েকশন দিও তো, আমি ধরে নিচ্ছি তোমরা ক্লিয়ার হয়ে যাবার রিয়েকশন পেলেই। ওকে, থ্যাংক ইউ। আমার একটু জানাইও মাঝে মাঝেই, তুমি যেভাবে ক্লাস করছো ভাই আমার একটু জানাইও, কারণ আমি কিন্তু রোবট না। হ্যাঁ, যদি আমি পারি রোবোটিক প্যাটার্নে। আসো ভাইয়া, ঠিক আছে এখানে। ওকে, আগের কোশ্চেনে আর একটা পয়েন্ট আবার একটু বলি, দেখো ভাইয়া, আমরা 7 নম্বর কোশ্চেনের এই নাম্বারটাতে কি বলছিলাম, 7 নম্বর কোশ্চেনটাতে এই নাম্বার বলছিলাম এভরি। দেখো তোমাদেরকে আমি সাবজেক্টের উপর এগ্রিমেন্ট সহ পড়ায় আসছি, ইচ, এভরি, আইদার, নাইদার, মেনি, এগুলো থাকলে ভার্ব কি হয় ভাই, সিঙ্গুলার হয়। এগুলো সাবজেক্টে থাকলে সিঙ্গুলার হয় ভার্বটা। এবং এটাও খেয়াল রাখি ভাইয়া, ইচ, এভরি, আইদার, নাইদার, ইচ, এভরি এদের পরে কিন্তু ভার্ব নাউনটাও সিঙ্গুলার হয়। আমি বলতে পারি না যে ইচ স্টুডেন্টস, বলতে পারি না, এভরি স্টুডেন্টস বলতে পারি না। আমি যদি ইচ বলি, এভরি বলি, তখন সিঙ্গুলার বলতে হবে ইচ স্টুডেন্ট, ইচ বয়, ইচ গার্ল, এভরি বয়, এভরি গার্ল, এভরি চাইল্ড, এভরি চাইল্ড্রেন, চিলড্রেন বলা যাবে না, কেমন এটাই। And then I think him to be my best friend, I think him as my best friend, I think dash, সবগুলো বাক্যই প্রায় কাছাকাছি। এখানে পয়েন্ট হলো ভাইয়া, আমি তোমাদেরকে কোন একটা ক্লাস আগে বলেছিলাম ইরিলিভেন্টলি, সেটা হলো থিঙ্কের সাথে, থিঙ্ক ভার্বটার সাথে প্রিপোজিশন দুইটা লাগে, আইদার অফ লিখবা অথবা অ্যাবাউট লিখবা। উত্তর হবে আমাদের সি, আই থিঙ্ক অফ হিম অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড, অথবা আই থিঙ্ক অ্যাবাউট হিম অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড, যদি এখানে অফ হিমটা বেটার অপশন। কেমন, তাহলে থিঙ্কের সাথে আমার প্রিপোজিশন অফ অথবা অ্যাবাউট লিখতে হয়। আই থিঙ্ক, আমি কোনো বিষয় নিয়ে চিন্তা করি, কারণ নিয়ে চিন্তা করি, বলতে আমরা আই থিঙ্ক অফ অথবা আই থিঙ্ক অ্যাবাউট, আই এম থিঙ্কিং অ্যাবাউট সামথিং, আই এম থিঙ্কিং অফ দিস ম্যাটার। ওকে, তাহলে থিঙ্কের প্রিপোজিশন কি লাগবে ভাইয়া, অফ অথবা অ্যাবাউট, খেয়াল রাখবো। আই থিঙ্ক, এবং এই পয়েন্ট আমি যেটা বলছি থিঙ্ক অফ, থিঙ্ক অ্যাবাউট, এটা ক্লিপস্টফের একটা প্রমিনেন্ট একটা এক্সাম্পল, হ্যাঁ প্যাটার্ন। তাহলে আই থিঙ্ক অফ হিম অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড, আমি তারে মনে করি আমার সেরা বন্ধু, সেরা বন্ধু, সেরা বন্ধু। বাট এখনকার যুগে সেরা বন্ধু পাওয়া খুব টাফ, খুব টাফ, সেরা বন্ধু পাওয়া খুব টাফ। কাউরে সেরা বন্ধু হিসাবে পছন্দ করে ফেলা যাবে না খুব অল্প সময়ের মধ্যেই। এবং সত্যিকার অর্থে আমাদের সেরা বন্ধু সেই বা তারাই যারা আমাদেরকে ভালো পথের দিশা দেয়, যারা আমাদের হতাশার সময় আমাদের পাশে থাকে, আমাদেরকে সাহস দেয়। এবং আমাদের বন্ধু তারা অবশ্যই হতে পারে না, আমরা তাদেরকে বন্ধু হিসেবে রাখতে পারি না যারা মিথ্যুক, যারা প্রতারক। ধরো তোমার কোনো বন্ধু খুব যোগ্যতা সম্পন্ন, তোমার কোন একজন বন্ধু, কোন একজন আত্মীয় খুব ধরনের যোগ্যতা সম্পন্ন, খুব টাকা পয়সাওয়ালা, কিন্তু তুমি জানো উনি সামহাও মিথ্যা কথা বলেন, ওনার ক্যারেক্টারে প্রবলেম আছে, তুমি জানো উনি প্রতারণা করেন, তাহলে অবশ্যই তুমি ওই লোকটারে নিজের আপনজন ভাববো না। যদি আপনজন ভাবো তাহলে তুমি একটা সময় তার কাছ থেকে সহায়তা চাইবা। এই লোক যদি তোমার সহায়তা করে তার টাকা পয়সা বেশি কারণে, তোমার দেখবা এই লোক একদিন খোঁটা দিবেই দিবে। এবং তুমি যদি এই লোকটারে নিজের আপন মানুষ ভেবে থাকো বা ভেবে ফেলো বা ভেবে তার সাথে অনেক কিছু শেয়ার করে ফেলো, তোমার ওই দুর্বলতাটারে সে অবশ্যই কাজে লাগাবে একসময়, এবং তুমি তার দ্বারা ক্ষতিগ্রস্ত হবা। ফলে শিক্ষিত হোক
খুব যোগ্যতা সম্পন্ন হোক অথবা কোনো কোনো ক্ষেত্রে খুব ধার্মিক মানুষ এখন খুব গীবত করে, আমি জানি। মানে খুব লেভেলের ধার্মিক মানুষ সব ভালো করে, বাট দেখা গেছে কারো ব্যাপারে কথাবার্তা উঠলে মাশাআল্লাহ একবারে সব করে ফেলে। গীবত একটা খুব খুব খারাপ কাজ, খারাপ না শুধু, গীবতের কারণে তোমার আমার সব ভালো কাজ শেষ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবো। বুঝতে পারছি ভাই তোমাদেরকে এই কোশ্চেনটা। এখানে থিঙ্ক অ্যাবাউট, একটু রিয়েকশন দিয়ে ফেলো, যেভাবে আছো তুমি, যেভাবেই আছো, যেভাবেই ক্লাস করছো, যখনই ক্লাস করছো। তাহলে আমি দুবার যেহেতু বলেছি, আশা করছি তোমরা ক্লিয়ার, তোমাদের কোনো ইস্যু নেই। কামিং ব্যাক টু দা নেক্সট ওয়ান। ভাইয়া আমাদের বলছে চুজ দ্য রং সেন্টেন্স। খেয়াল করো প্লিজ, কোনটা ভুল বাক্য, কোনটা ভুল বাক্য। এবং আমি ভুল না বলে থাকলে এই প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষাও আসছে রে। আমি ভুল না বলে থাকলে এই প্রশ্নটা মেডিকেল ভর্তি পরীক্ষাও আসছে। মানে বিসিএস এর প্রশ্ন ভাইয়া সব জায়গায় রিপিট হয়, মেডিকেলে কেন যেন একটু বেশি রিপিট হয়। ভাগ্য ভালো থাকলে এমনটা ঘটতে পারে কোন এক বছর যে দেখা গেছে বিসিএস এর বিসিএস পরীক্ষার বিগত বছর প্রশ্ন দিয়ে প্রশ্ন করে ফেলছে। মানে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার্থী যদি হও, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যদি হও, ভাইয়া পরীক্ষার্থী যদি হও, তুমি বিসিএস পরীক্ষার প্রশ্নগুলোরে একবারে ঝালাই ফালাই করে ফেলো, একেবারে ঝালাই ফালাই করে ফেলো। প্লিজ বুঝে বুঝে ঝালাই ফালাই করে ফেলো। তোমার ভাগ্য ভালো থাকলে দেখবা কোনো একটা পরীক্ষায় ধরো 15টা প্রশ্ন আনসার তোমার করতে হবে, হয়তো দেখবা যে 15টা প্রশ্ন 10টা মেডিকেল থেকে চলে আসছে। বাংলাদেশে এমন অসংখ্য প্রতিযোগিতামূলক পরীক্ষা আমি দেখেছি যেখানকার পরীক্ষার প্রশ্ন অধিকাংশ বিগত বছরের প্রশ্ন। যেমন আমি একটা এক্সাম্পল দেই, সেটা হলো 2021-22, হ্যাঁ 21-22 শিক্ষাবর্ষে 21-22 বা যে বছর গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রথমবারের মতো হয়েছে, আমি ভুল না বলে থাকলে 21-22 সায়েন্সের ইউনিটে 30টা ইংলিশ প্রশ্নের মধ্যে আমি জানি, আমি খুব স্পষ্ট ভাবে প্রশ্ন সমাধান করেছি, বিধায় জানি 24টা প্রশ্ন বিগত বছরের, 24টা। 30টা ইংলিশ প্রশ্নের মধ্যে ভাইয়া 24টা ইংলিশ প্রশ্ন বিগত বছরের, এবং তার মধ্যে মোর দেন 15-16 প্রশ্ন বিসিএস এর। শুনছো ভাই? 30টা ইংলিশ প্রশ্ন, তার মধ্যে 24টা সামহ বিগত বছরের প্রশ্ন, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে বা বিভিন্ন জায়গায় আসছে, এবং মোর দেন 15-16 প্রশ্ন বিসিএস পরীক্ষা আসছে, ঘুরে ফিরে আসছে। মানে ডিরেক্টলি প্রশ্ন যেটা বিসিএস ছিল ওই প্রশ্নটার একটু ওনারা অপশনটা নাড়াচাড়া দিয়া দুই একটা ওয়ার্ড চেঞ্জ করে দিয়ে পরীক্ষা আসছে। তাহলে বিসিএস এর প্রশ্ন খুব ভালোভাবে পড়ো, তবে মুখস্থ করো না, সাবধান, মুখস্থ না, বুঝে বুঝে পড়ো। এবং আমিও আমার প্রচেষ্টা চালাচ্ছি তোমাদেরকে প্রশ্নগুলো সমাধান করার মধ্য দিয়ে, এবং আমার আলাদা ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট থাকবে ইনশাল্লাহ। এই তোমরা যে ব্যাচটা আছো, লাইক 2023-24 ব্যাচের বিশ্ববিদ্যালয় মেডিকেল ভর্তি পরীক্ষার্থীদের পরীক্ষা শেষ হওয়ার আগেই আমি স্টুডেন্টদের কাছ থেকে অনলাইনে খুব বেশি সাপোর্ট পাই বা না পাই, আমার ইচ্ছা আছে আমি বিসিএস এর সব প্রশ্ন সমাধান করে দিব। এটা আমার জন্য একটা আমার একটা পরিকল্পনা। অল্প মানুষ উপকার পাক, বাট যারা উপকার পাবে আমি এই ভিডিওগুলো তৈরি করব, আমার জন্য ঈশ্বর দোয়া করবে এই ভেবে, হ্যাঁ মানুষজন আমার জন্য দোয়া করবে এই ভেবে কিন্তু আমি প্যারানটা চালাবো। হ্যাঁ, এই ভেবে আমি এই প্রশ্নগুলো সমাধান করব আমার সুযোগ মতো, এই বছরের পরীক্ষার আগে আমি শেষ করবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমি জানি, সবার উপকার হবেও না, বাট একজন দুজন যদি আমার জন্য দোয়া করে এই ভিডিওগুলো থেকে যাবে লাইফ লং, আমার মৃত্যুর পরেও থেকে যাবে। আমি কোন সময় মারা যায় বলা যায় না, আমি যেন মানে দোয়া করো যেন আমি মারা যাওয়ার আগেই আল্লাহ আমার সব গুনাহ ক্ষমা করে দেন। এবং আমার এই ধরনের কিছু ইচ্ছে আছে, লাইক মেডিকেলের প্রশ্ন সমাধানের ইচ্ছা আছে, আমার বিসিএস এর সবগুলো প্রশ্ন সমাধানের ইচ্ছা আছে, কারেকশন নিয়ে অনেক অনেক ভিডিও করার ইচ্ছা আছে, মোর দ্যান 100 যত কারেকশনের প্রশ্ন সমাধান করবো আমার ইচ্ছা আছে। ত্রিপদী গ্রুপ ভাব নিয়ে সমাধান করার ইচ্ছা আছে আমার। তারপরে কি যেন একটা পিন পয়েন্ট এরর, এগুলো আমার খুব কমন ইচ্ছা। আমি চাই যত ফাস্টেস্ট পসিবল টাইমে এগুলো আমি ইউটিউবে আপলোড দিব, হাজার হাজার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে থাকবে যেন মানুষজন উপকার পায়। আসো ভাইয়া, এখানে কোনটা ভুল বাক্য লেখা আছে? নেইদার ইউ নর আই এম ইন সাউন্ড পজিশন। সাউন্ড মানে কিন্তু এখানে শব্দ না ভাইয়া, সাউন্ড মানে কিন্তু এখানে ভালো অবস্থান। কি সাউন্ড মানে কি এখানে ভালো অবস্থান? তোমরা জানো আইদার অর নেইদার নট দিয়ে যখন দুটা সাবজেক্ট যুক্ত হয়, আমরা কোন সাবজেক্ট দিয়ে ভার্ব গঠন করি? সেকেন্ড সাবজেক্ট দিয়ে। বা করে ঠিক আছে, তাহলে নেইদার ইউ নর আই, তাহলে আই এম, ঠিক আছে। নেইদার ইউ নর আই এম ইন সাউন্ড পজিশন, মানে তুমি ভালো পজিশনে নাই, আমিও ভালো পজিশনে, বা করে ঠিক আছে। আমাদের বলছে ভুল বাক্য, লেজিনেস ইজ ডেট্রিমেন্টাল ফর, হয় না ভাইয়া, ডেট্রিমেন্টাল টু। এটা এইচএসসি এর একটা কোশ্চেন বটে, এইচএসসি তে আমরা পরীক্ষাটা পাই। লেজিনেস ইজ ডেট্রিমেন্টাল টু সাকসেস, অলসতা সফলতার প্রতিবন্ধক। এবং কোনো ভালো মানুষ অলস হইতে পারে না ভাইয়া, ভালো মানুষের ডেফিনেশনে অবশ্যই অলসতা নাই। যদি তুমি ভালো মানুষ হতে চাও, আমি যদি ভালো মানুষ হই, আমার বন্ধ অলসতা থাকা ঠিক না।
অলসতার কারণে দেখা যাবে আমার ভালো কাজগুলো হবে না। ফলে কোনো ভালো মানুষ অলস হইতে পারে না। লেজিনেস, অলসতা ইজ ডেট্রিমেন্টাল টু সাকসেস, সফলতার প্রতিবন্ধক। এটা ভুল, আমরা উত্তর এটাই। এরপরটা দেখি, হি বেগ দ্য ফেভার অফ, ফেভার অফ ঠিক আছে ভাইয়া। ইউর অ্যাকশন ইজ নট ইন কনফর্মিটি উইথ, এই যে এখানে ইন কনফর্মিটি উইথ এটা একটা এক্সপ্রেশনের মতো খেয়াল রাখো। কনফার্ম, কনফর্মিটি উইথ, কনফর্মিটির সাথে উইথ বসে, এটাও খেয়াল রাখো। মানে তোমার অ্যাকশন ইজ নট ইন কনফর্মিটি উইথ দ্য ল, তোমার অ্যাকশনটা আইনের সাথে যায় না, সামঞ্জস্যপূর্ণ না, কনসিস্টেন্ট না। ওকে, আসো ভাই, আমাদের বলছে এখানে ভুল বাক্য কোনটা। আমরা ভুল বাক্য পেয়েছি কেবল বি নাম্বারে। এই নাম্বারটা ঠিক আছে, নেইদার ইউ নর আই, নেইদার ইউ নর আই। এখানে সেকেন্ড সাবজেক্টটা দিয়ে ভার্ব নির্ধারণ করলাম, আই এম ঠিক আছে, ডেট্রিমেন্টাল টু লাগবে, ব্যাক দ্য ফেভার অফ ঠিক আছে, এবং ইন কনফর্মিটি উইথ অ্যাবসলিউটলি ঠিক আছে। আমি তোমাদেরকে আশা করছি বোঝাতে পারছি, আমার একটু হাইলাইট দিও মাঝে মাঝেই। দেন সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। ডিড আছে ভাইয়া, ডিড, ডিড আছে বিধায় আমরা অবশ্যই তারপরে কি খুঁজবো, অবশ্যই আমরা আমরা কি খুঁজবো, অক্সিলিয়ারি খোঁজা উচিত। কি খোঁজা উচিত? অক্সিলিয়ারি খোঁজা উচিত। তাহলে এখানে এক যা অক্সিলিয়ারি নাই, তাহলে বাক্য সাইড দিয়ে বল। কিন্তু আসলে বাক্যটা যেমন হওয়া উচিত, বাক্যটা যেমন হওয়া উচিত। ও আমার পক্ষ থেকে এখানে একটা ভুল, আমার পক্ষ থেকে এখানে ভুল না, ঠিক আছে তো বাক্যটা, বাক্যটা এখানে ঠিক আছে। ডাব্লিউএইচ কোশ্চেন না, ডাব্লিউএইচ কোশ্চেন না, আমার কোশ্চেন ঠিক আছে। আমি যেটা বলতে চাইছিলাম, ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ডের পর আমরা জানি ডাব্লিউএইচ ওয়ার্ডের পর সরাসরি কি লাগে যেন ভাইয়া, অক্সিলিয়ারি থাকবে, ওয়াই। ডাব্লিউএইচ ওয়ার্ডের পর আমরা এম ইজ আর, ওয়াজ ওয়ার, তারপরে হ্যাভ হ্যাজ হ্যাড, অথবা ডু ডাজ ডিড পাবো। আর যখন ডু ডাজ ডিড দিয়ে শুরু হয়েছে তখন তারপর অবশ্য অক্সিলিয়ারি থাকবে, ডিড আছে। তো ডিড দেখে আমরা একটা জিনিস বুঝতে পারছি ভাইয়া, সেটা হলো বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ডিড দে ঠিক আছে, ডিড দে। এন্ড ডিড দের পরে ভাইয়া, ডিড দে সাথে কি হ্যাভ রিটেন হয়? ডিড থাকলে কি হ্যাভ রিটেন হয়? না। ডিড আছে মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে আবার পাস্ট প্রেজেন্ট পারফেক্ট হয় কেমনে? ডিড দে রাইটিং হয় না ভাইয়া, ডিড হলে ভার্বের বেস ফর্মটা লাগে। ভার্বের বেস ফর্ম কিন্তু এটা না। আমরা প্রেজেন্ট ফর্ম যদি বলি, বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম যাই বলো, এখানে প্রেজেন্ট ফর্মটা লিখলাম, ডিড দে রাইট বুকস। এই বাক্যটা মূলত কি, দে দে রোড বুকস, দে রোড বুকস, এটা হলো অ্যাফারমেটিভ সেন্টেন্স। দে রোড বুকস, তারা বইগুলো লিখেছিল, দে রোড বুকস, তারা বইগুলো লিখেছিল। এটা ইন্ডিকেটিভ কি ভাইয়া? ডিড দে রাইট বুকস। তাহলে ইন্ডিকেটিভ করতে এসে, ইন্ডিকেটিভ করতে এসে যদি শুরুতে ডিড নিয়ে আসি, তারপর কিন্তু আবার পাস্ট টেন্স লেখা যায় না, ভার্বের ভার্বের প্রেজেন্ট ফর্মটা যেটাকে আমরা ভি ওয়ান বলি, ভি ওয়ান লিখতে হয়। ওকে ভাইয়া, তাহলে আমি একটা ভুল বলে ফেলেছিলাম শুরুতে, বাট ঠিক করে ফেলেছি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ডিড দিয়ে শুরু পেয়েছি, তারপর সাবজেক্ট লাগবে, এখানে সাবজেক্ট আছে। যেহেতু ডিড দিয়ে দেখতে পাচ্ছি, তার মানে বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, এবং হ্যাভ রিডেন হয় না, রাইটিং লেখা যাবে না, রোটও লেখা যাবে না, রাইট লিখতে হবে, ডিড দে রাইট বুকস। দেন নেক্সট কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট, তোমাদেরকে আগেও সম্ভবত দেখিয়ে এসেছিলাম। আসো, হ্যাংড, আই হ্যাংড মাই শার্ট অন দা ওয়াল। ভাইয়া হ্যাং শব্দ দিয়ে আমি তোমাদের দুটা ভার্ব বলেছিলাম। হ্যাং, হ্যাং মানে ঝুলানো। তো এই হ্যাং শব্দ অর্থ দুটা হয়, এইচ ইউ এন জি হাং, আর একটা হলো এইচ এ এন জি, এইচ এ এন জি ই ডি, হ্যাং। হ্যাং অর্থ ঝুলানো, হ্যাং অর্থ ফাঁসি দেওয়া। পাস্ট এন্ড পাস্ট পার্টিসিপল ফর্মে গেলে হ্যাং শব্দের দুইটা ফর্ম হয়, একটা হলো হাং, আর একটা হলো হ্যাং। এই হাং মানে কোনো বস্তু ঝুলানো, হ্যাং মানে কোনো ব্যক্তির ঝুলানো, মানে ফাঁসি দেওয়া। তাহলে এখানে কিন্তু শার্টের ফাঁসি দেওয়া যায় না ভাইয়া, শার্টের ঝুলানো হয়, ফলে এখানে হাং হইলে ভালো হইতো। আমাদের বলছে কারেক্ট সেন্টেন্স, ঠিক আছে, আমরা কারেক্টটা খুঁজছি। তাহলে একটা আমার বাক্যটা ভুল। বাক্যটা হইতো কি, হি হাং মাই, হি হাং মাই শার্ট অন দা ওয়াল, সে ওয়ালে আমার শার্ট ঝুলাইছে। আই স হিম প্লেইং ফুটবল, ঠিক আছে, এটা সি ভার্বের পর কিন্তু ভার্বের আইএনজি হয়েছে, ঠিক আছে। তাহলে আই স হিম প্লেইং ফুটবল, আমি তারা দেখেছিলাম ফুটবল খেলতে, বাক্যটা ঠিক আছে। ওয়ান শুড, ওয়ান মাস্ট ডু হিজ হয় না, ওয়ান থাকলে আমরা ওয়ান্স পড়েছিলাম না, ওয়ান থাকলে ওয়ান মাস্ট অবে ওয়ান্স প্যারেন্টস, তাই না? এটা ওয়ান শুড অবে ওয়ান্স প্যারেন্টস, তাহলে এখানে ওয়ান্স হওয়া উচিত। হি হ্যাজ নো অ্যাপেটাইট ইন হয় না ভাই, অ্যাপেটাইট ফর প্রিভিশন ইন হয় না, বরং ফর হয়। কি হয়? ফর। আসো, তাহলে এখানে আই হ্যাংড হবে না। খুব ভারী কথাবার্তা ভাইয়া, খুব ভারী কোশ্চেন, খুব ভারী কোশ্চেন, এগুলো খুব ইম্পর্টেন্ট। এখানকার প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে পরীক্ষা আসতে পারে, এখানকার প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে আলাদাভাবে পরীক্ষা আসতে পারে। তাহলে আই হ্যাং না, কে আই হাং, এই যে এই হাংটা হবে। এন্ড দেন আই স হিম প্লেইং ফুটবল, আমি তারে ফুটবল খেলতে দেখিয়েছিলাম, এটা কিন্তু কারেকশন আকার আলাদা করে আসছে একটা সেন্টেন্স, এটা কিন্তু ট্রান্সলেশন আকারেও আসছে। তাহলে ওয়ান থাকলে ওয়ান্স হবে, আমরা জানি। কারণ হি হ্যাজ নো অ্যাপেটাইট মানে ক্ষুধা, হি হ্যাজ নো অ্যাপেটাইট ফর ফুড, খাদ্যের প্রতি তার কোনো বেশি টান নাই বা ক্ষুধা নাই, অ্যাপেটাইট ফুড, অ্যাপেটাইট ফর ফুড। ওকে, দেন আসো, এখানে কোন কোশ্চেনটা কারেক্ট? আই ফিল আউট অফ সর্ট নামে কোনো কথা নাই ভাইয়া, শব্দটা হলো আউট অফ সর্টস। আউট অফ সর্টস মানে অস্বস্তি বোধ করা, অস্বস্তি। আই ফিল আউট অফ সর্টস, আই ফিল আউট অফ সর্টস, এটা ভুল। হি ট্রাইড, সে কঠোর, সে চেষ্টা করেছিল, হার্ডলি ইয়া, বাক্যের অর্থটা যায় না। যদিও আমরা জানি ভার্বের পর, প্রিন্সিপাল ভার্বের পর কিন্তু একটা অ্যাডভার্ব লাগবে,
মানে হার্ডলি শব্দটা যদিও অ্যাডভার্ব, বাট বাক্যের অর্থের সাথে কিন্তু এটা যায় না। হার্ডলি মানে কি? নেগেটিভ। মানে সে সফল হইতে গেলে কি ভাইয়া মানে কঠোর পরিশ্রম দরকার নাকি কদাচিৎ পরিশ্রম দরকার? হার্ডলি কথাটা যায় না। বলতে হবে হি ট্রাইড হার্ড। হার্ড শব্দটাই অ্যাডভার্ব। আমরা জানি হার্ড শব্দটা নিজে অ্যাডভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। হার্ডলি শব্দটা নেগেটিভ অর্থ দেয়, নেগেটিভ সেন্স দেয়, তাই না? তাহলে এখানে বাক্যটা এমন হলে ভালো হইতো, হি ট্রাইড হার্ড টু সাকসিড। আই হ্যাভ আই হ্যাভ গ্রেট ডিল অফ ওয়ার্ক টু ডু। শুধু গ্রেট ডিল হয়, গ্রেট ডিল অফ ওয়ার্ক, ঠিক আছে, ওয়ার্ক সাথে আনকাউন্টেবল। প্লিজ গিভ মি অ্যাটেন্ডেন্স। আসো আমরা উত্তরটা দেখি ভাইয়া। আমরা যদি এখানে বলি, মনোযোগ দেও, খুব মনোযোগ দাও প্লিজ। আমাদের বলছে কারেক্ট সেন্টেন্স কোনটা? ফিল আউট অফ সর্টস লাগবে। কি লাগবে ভাইয়া? ফিল আউট অফ সর্টস। অস্বস্তি ভুগছি আমি। হার্ডলি বলা যাবে না বাক্য অর্থের জন্য, যদিও এটা অ্যাডভার্ব হয়, গ্রামাটিক্যাল প্যাটার্নে ভার্বের পর অ্যাডভার্ব বসে, বাট এখানে যায় না। এখানে এখানে অবশ্য কি বলতে হবে? হি ট্রাইড হার্ড। আর এখানে শুধু গ্রেট ডিল বলা যায় না, তোমরা জানো, এ গ্রেট ডিল বলতে হয়। কি বলতে হয় ভাইয়া? এ গ্রেট ডিল। ওর সাথে আনকাউন্টেবল নাউন, তার সাথে গ্রেট ডিল বসতে পারে, বাট এক্সপ্রেশনটা হলো এ গ্রেট ডিল। আই হ্যাভ আ গ্রেট ডিল অফ টু ডু। আমার করার মতো অনেক কাজ আছে। আই হ্যাভ, আমার আছে, আ গ্রেট ডিল অফ ওয়ার্ক, অনেক কাজ টু ডু, করার মতো। এন্ড প্লিজ গিভ মি অ্যাটেন্ডেন্স, আমার অ্যাটেন্ডেন্স দিও প্লিজ। ঠিক আছে। এবং বিশ্ববিদ্যালয় লেভেলের কথা একটা বলি, হ্যাঁ। তোমরা যখন বিশ্ববিদ্যালয় লেভেলে পড়াশোনা করবা, মেডিকেলে কি হয় আমি এক্স্যাক্টলি বলতে পারি না, তবে সেখানে টুকটাক এই পয়েন্টটা রিফ্লেক্টেড হবে। সেটা হলো ভাইয়া, বলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা না করলে অসুবিধা নাই। বিশ্ববিদ্যালয়ের ক্লাস করলে, ক্লাস না করলে অসুবিধা নাই। কথাটা এমন, বিশ্ববিদ্যালয়ে ক্লাস না করলে অসুবিধা নাই, বাট টিউশনটা করতে হয় শুধু একটা জিনিসের জন্য। সেটা কি জানো? অ্যাটেন্ডেন্স। মানে অনেক ক্ষেত্রে কোনো কোনো জায়গায়, কোনো কোনো ফ্যাকাল্টিতে, কোনো কোনো সাবজেক্টে পড়াশোনা না করলে খুব বেশি অসুবিধা নাই, কিন্তু স্টুডেন্টরা পড়াশোনা করতে হয় বা ক্লাসে যাইতে হয় অ্যাটেন্ডেন্সের কারণে। এবং বিশ্ববিদ্যালয় লেভেলের টিচারদের কোয়ালিটি নিয়ে এখন খুব প্রশ্ন আছে। তুমি আবার বললো না, স্যার বাবা আপনি এমন ভাবলেন, আপনি কি কোন বিশ্ববিদ্যালয়ের টিচার? না, আমি কোনো বিশ্ববিদ্যালয়ের টিচার না, হ্যাঁ। কিন্তু আমি জানি আমার পরিচিত এমন অনেক মানুষদেরকে যারা সেই লেভেলের জিনিয়াস, বা বাংলাদেশে শিক্ষা হইতে পারে না। একটা ঘাটতি তাদের আছে, সেটা কি জানো? সেটা হলো রাজনীতি করে না। তারা হলো তেল মারে না। তো তারা আবার, তাদের জন্য আল্লাহ পথ বেছে রাখেন, তারা আবার ওই যে ইউএসএ তে চলে যায়। ইউএসএ তে গিয়ে তারা পিএইচডি করে, মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। তারা আবার সেখানে গিয়ে একটা ইউনিভার্সিটি লেকচারার হয়ে যায়, টিচার হয়ে যায়। বাংলাদেশে লেকচারার টিচার এমন মানুষজন হয়, ধরো একটা ডিপার্টমেন্টে 100 জন শিক্ষার্থী আছে, এবং 1 থেকে 10 পর্যন্ত ধরো শিক্ষার্থী যারা আছে, সবাই ধরো কোনো রাজনীতি করে না, এরা সবাই ভালো স্টুডেন্ট, এরা ধরো নামাজ পড়ে, অথবা নামাজ পড়ুক না পড়ুক, এরা টিচারদের সাথে ওই অর্থে তেল দেয় না। তেল বুঝো ভাইয়া? তেল মানে, স্যার আপনি খুব ভালো, মানে টিচারে ভালো হোক বা না হোক, টিচারের সাথে রিলেশন রক্ষার্থে টিচারের সেরা টিচার, অত টিচার পড়াইতে পারে না। ইউনিভার্সিটি চান্স পাইলে দেখবা এই পয়েন্টটা। টিচার হয়তো একবার বই ধরে ধরে পড়ায়, খাতা ধরে ধরে পড়ায়, টিচারের সেই অর্থ যোগ্যতা নাই। এবং তোমরা বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে চান্স পাওয়ার পর, আমার কথাটা সত্য কথা, এটা লিখে রাখো ভাইয়া, বিশ্ববিদ্যালয় মেডিকেলে চান্স পাওয়ার পর দেখবা এমন শিক্ষক পাবা যারে তুমি পড়াইতে পারবা, যার প্রেজেন্টেশন স্কিল তোমার চেয়ে অনেক অনেক খারাপ, বাট কিছু করার নাই, উনি শিক্ষক হয়ে গেছে, এখন ওনার ভাবসাব অনেক বেশি। অ্যাটেন্ডেন্সের জন্যই আমাদের দেশে অনেক শিক্ষার্থীরা ক্লাসে যায়। তবে প্রাইভেট ইউনিভার্সিটির পড়াশোনা একটু ভালো কম্পেয়ার টু এই পয়েন্টটা, মানে টিচারদের অ্যাপয়েন্টমেন্টের পয়েন্টটাতে। যেহেতু আমি নিজেও প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, ধরো আমি ব্রাক ইউনিভার্সিটি পড়াশোনা করেছি, আমার সেখানে সে অর্থে কোনো মানে পরীক্ষা ছিল না। মানে আমরা যেভাবে নর্মালি পরীক্ষা দিই খাতা কলমে, আমাদের কোনো পরীক্ষা ছিল না। ওখানকার পরীক্ষাগুলো এরকম, লাইক আমি ক্লাসে গেলাম, স্যার আজকে যেটা পড়াইছে এটার উপর হঠাৎ করে একটা পরীক্ষা নিয়ে ফেলছি। পরীক্ষাটা কি? একটা ডিবেট করেন, আসেন চলেন আমরা একটা ডিবেট করে ফেলবো। এবং সেখানে আমাদের দেশের একবার ফর্মাল যে প্যাটার্ন, লাইক টেবিলগুলো কেমন থাকে, সিরিয়াল বাই সিরিয়াল, পিছে পিছে, মানে সবাই পিছনে বসতে চায়, তাই না? পরীক্ষার সময় বা ক্লাসের সময় সবাই পিছনে বসতে চায়, আগে আসলে মানুষজন পিছনে বসে। বাট প্রাইভেট ইউনিভার্সিটির অধিকাংশ ক্ষেত্রে, নিশ্চয় সব প্রাইভেট ইউনিভার্সিটি ভালো, বিষয়টা এমন না। তো আমি ব্রাক ইউনিভার্সিটির প্রমোট করতেছি না, মানে আমি আমার একটা অভিজ্ঞতার মতো শেয়ার করছি। সেখানে ভাইয়া ক্লাসগুলো হলো রাউন্ড করা। রাউন্ড রাউন্ড মানে হলো তুমি পিছে বসলেও সামনেই, মানে তুমি যেখানেই বসবা টিচার তোমার ফার্স্ট হ্যান্ড পাবে। রুমটা এমন যে রুমের 4 দিকে রাউন্ড টেবিল সেট করা, তুমি সেখানে বসবা। এবং ডিবেটটা কি?
লাইক টিচার তোমাকে তোমাদের 2টা গ্রুপ করে দিবে বা 4টা গ্রুপ করে ডিবেট করতে দিবে একটা টপিক যেটা পড়াইলেন, অথবা যা পড়াইছে টিচার ইনস্ট্যান্ট একটা কুইজ পরীক্ষা নেবে, ইনস্ট্যান্ট আমাদের কুইজ দিয়ে দিচ্ছে দাগান, এমনটা। এগুলো পড়াশোনা হওয়ার কথা। এবং বাইরের দেশের অনেক অনেক মানে যেখানে হাই কোয়ালিটি এডুকেশন হয় ভাইয়া, সেখানে আমাদের মতো কাগজ কলমের পরীক্ষা না। আমাদের দেশের পরীক্ষাগুলো আমি তুমি এই পর্যন্ত যা পড়াশোনা করছি এইচএসসি পর্যন্ত যদি বলি, আমরা যা করছি আমাদের একটা জিনিস দিয়ে আমরা ভালো স্টুডেন্ট না খারাপ স্টুডেন্ট নির্ধারিত হয় কি দিয়ে জানো? লেখালেখি দিয়ে। অথচ লিখা হলো আমাদের লার্নিং এর একটা পার্ট। লার্নিং এর একটা ল্যাঙ্গুয়েজ বা কোনো কিছু শিখতে গেলে কিনা আমাদের এই জিনিসটা জানানো দরকার। আমি শুধু লিখলাম, অনেক আবুল স্টুডেন্ট আছে ভাই শুধু লিখতে পারে বাট নিজে একটু বলতে পারে না। আবার অনেক জিনিয়াস জিনিয়াস শিক্ষার্থী আছে, পরীক্ষা সে অত লিখতে পারে না, তার এত ক্রিয়েটিভিটি আছে, সে পরীক্ষা ফেল করে, পরীক্ষা খারাপ করে। ফলে সে ধরো বইটে পরীক্ষা দিতে পারে না, মেডিকেলে পরীক্ষা দিতে পারে না, ইটিসি। আসো ভাইয়া, অ্যাটেন্ডেন্স খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। অ্যাটেন্ডেন্সের কারণে কিন্তু অনেক ছেলেমেয়েরা বাধ্য হয়ে ইউনিভার্সিটিতে ক্লাস করতে যায়, এবং তুমি দেখবা ইউনিভার্সিটি মেডিকেলে যখন ভর্তি হবা তখন। আসো ভাইয়া, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। আমরা দেখছি ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 days। ঠিক আছে, বাক্যটা আমরা জানি কোন কাজ শুরু হয়ে অতীতে শুরু হয়ে এখনো চলছে এমনটা বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এবং 2 দিন ধরে, কোন 2 দিন আমি জানি না, ফলে উত্তরটা ঠিক আছে। ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে 2 দিন ধরে, ফর 2 days 2 দিন ধরে। ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি হচ্ছে 2 দিন ধরে, বাক্যটা কারেক্ট। হি ইজ সিনিয়র দেন মি হয় না, টু মি হয়। কি হয়? টু মি হয়। ডু ইউ নো হু এম আই, না, হুটা এখানে ক্লজ মার্কার যেহেতু তারপর সাবজেক্ট লাগবে। ডু ইউ নো হু আই এম, ডু ইউ নো হু আই এম, ডু ইউ নো হু আই এম, ডু ইউ নো হু আই এম। দেন এয়ারপোর্ট ইজ বিজি প্লেস, না, তোমাদের গত ক্লাসে বলে এসেছিলাম ভাইয়া কোনো নাউনের জন্য কোনো নাউনটা একা একা বলা যাবে না। বলা যাবে না আই হ্যাভ ফ্রেন্ড, বলতে হবে আই হ্যাভ এ ফ্রেন্ড, আই হ্যাভ 2 ফ্রেন্ডস, আই হ্যাভ সাম ফ্রেন্ডস, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। এই জন্য বলা যাবে না যে এয়ারপোর্ট ইজ বিজি প্লেস, বলতে হবে এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস। আসো, উত্তর হবে কি ভাইয়া? ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 days, কারেক্ট। এখানে দেনের জায়গায় টু হবে, হু আছে কিন্তু তারপরে এম না হয়ে আই হবে, এন্ড এ বিজি প্লেস লিখতে হবে, শুধু বিজি প্লেস বলা যাবে না। আশা করছি তোমরা ক্লিয়ার। দেন আশা কোশ্চেন, এটা খুব ইজি, সবাই পারবা। বাক্য বলছে অলস মানুষ সফল হতে পারে না, এটা আমরা জানি। আইডল ম্যান ক্যানট প্রসপার ইন লাইফ। শুধু আইডল ম্যান বলা যাবে নাকি? শুধু আইডল ম্যান, শুধু আইডল ম্যান বলা যাবে? আমরা উত্তর নিব, আইডল ম্যান বলা যাবে না। কি বলতে হবে ভাইয়া? এন আইডল ম্যান, যেটা দেখো বি নাম্বারে আছে। এন আইডল ম্যান, একজন অলস ব্যক্তি ক্যানট, মানে এখানে এন বলতে একজন বোঝাচ্ছে না, এন শব্দটা যদিও একজন, বাট এখানে বলছে অলস ব্যক্তিরা, মানে পুরো মানব জাতিরে বোঝাচ্ছে, মানুষদেরকে রেফার করছে। মানে অলসরা পারে না প্রসপার করতে তাদের জীবনে। ইন লাইফ লাগবে, কিন্তু এখানে অফ লাইফ এট লাইফ হয় না। জীবনে বলতে ইন লাইফ লাগবে, জীবনে বলতে ইন লাইফ লাগবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা সিডি কার্ড এবং এই দুটোর মধ্যে আমরা এন আইডল ম্যান নিব। দেন পায়ে হাঁটা বোঝাতে আমরা অন ফুট বলি। কি বলি? অন ফুট বলি, ফলে বাই ফুট বার। হি ওয়েন্ট দেয়ার ওয়াকিং, এর ভাই ওয়াকিং বললে আবার অন ফুট লাগে না, হি ওয়েন্ট দেয়ার অন ফুট, ঠিক আছে। এটা হি ওয়েন্ট দেয়ার অন ফুটিং না ভাইয়া, হি ওয়েন্ট দেয়ার অন ফুটিং হয় না, অন ফুট। মানে অন প্রিপোজিশন, তারপর আইএনজি দিয়ে দিব না। প্রিপোজিশনের পরে টু ছাড়া যত প্রিপোজিশন আছে তাদের পরে ভার্ব আসলে আইএনজি দিব, ভার্ব না আসলে আইএনজি বাইরে দিব না। কিন্তু উত্তর নিশ্চয়ই হি ওয়েন্ট দেয়ার অন ফুট, সে গিয়েছিল সেখানে পায়ে হেঁটে। দেন দেখো অন ফুট লিখতে হবে, ওয়াকিং লেখা যাবে না, বাই ওয়াকিং হয় না, ফুটিং নামে কোনো কথাবার্তা নাই, হি ওয়েন্ট দেয়ার অন ফুট। দেন এখানে এম ই এন ম্যান আছে, এম ই এন ম্যান, এম ই এন ম্যান। দেখো এম ই এন ম্যান কিন্তু প্লুরাল ভাইয়া, এম ই এন ম্যান কিন্তু প্লুরাল। তারপরে নাউনটা ভার্বটা কি হবে? প্লুরাল হবে। প্লুরাল মানে ভার্বের সাথে অ্যাসবেস হবে না। প্লুরাল মানে কি ভার্বের সাথে অ্যাসবেস হবে না, তাহলে এখানে অ্যাসবেস দিছে, ফলে সি নাম্বার কাট। এবার আসি, মেন ইউজুয়ালি ওয়ান্ট টু হ্যাভ দেয়ার ওন ওয়েজ। দেখো মেন যেহেতু প্লুরাল, ফলে ওয়ান ভার্ব দিলাম, এবং হ্যাভও লাগবে কিন্তু, এবং দেয়ারও লাগবে, এবং ওন ওয়েজও লাগবে। তাহলে এখানে দেখো মেন ইউজুয়ালি ওয়ান্ট টু হ্যাভ দেয়ার ওন ওয়ে হবে না, আবার মেন ইউজুয়ালি ওয়ান্ট টু হ্যাভ হিজ হয় না রে। আসো, উত্তর হবে কি? এ। তাহলে আমরা সি নাম্বার কাটলাম ওয়ান্স এর কারণে, ডি নাম্বার কাটলাম যেহেতু আমাদের সবকিছু প্লুরাল, আমাদের সব প্লুরাল লাগবে, সব প্লুরাল লাগবে। এখানে হিজ দিয়ে খেলা ঘটনা ক্যাচ করে ফেলছে, এখানে ওয়েজ লাগবে, ফলে উত্তর হচ্ছে মেন ইউজুয়ালি ওয়ান্ট টু হ্যাভ দেয়ার ওন ওয়েজ। মানুষ সবসময় চায় পেতে বা চলতে তাদের নিজস্ব পথে, নিজস্ব গতিতে, তাই না? দেন দেখো ভাইয়া, আগে একটা কোশ্চেন করিয়েছিলাম এই মুডের। আমরা দেখতে পাচ্ছি হি আছে, হি। যদি আমাদের সাবজেক্টটা হি হয়, আমরা ইনভার্টিভ সেন্টেন্সে কিন্তু
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ডাজ লিখি, কি লিখি? ডাজ লিখি, ফলে এটা ভুল। ডাজটা ঠিক আছে, ডু হয় না। এবার এই দুটোর মধ্যে কাজ করি, ডাজ লিখলে আবার হ্যাজ লিখা যাবে না। ডাজ লিখলে কি লিখতে হবে? হ্যাভ, কারণ হ্যাভটা হলো বাক্যের V1। ওকে, তাহলে ডাজ হি হ্যাভ আ হাউস, ডাজ হি হ্যাজ হ্যাভ দুটাই V1, বাট খেয়াল রাখতে হবে, আমরা জানি ডাজ যদি চলে আসে বাক্যটা মূলত হি হ্যাজ আ হাউস, মূল বাক্য অ্যাফার্মেটিভ বাক্যটা হলো হি হ্যাজ আ হাউস, তার আছে একটা বাড়ি। হি হ্যাজ আ হাউস, তোমাদেরকে আগে বলেছিলাম তোমাদের কয়েকজনের একটা কোশ্চেনে, হি হ্যাজ আ হাউস, তার আছে একটা বাড়ি। হির সাথে হ্যাজ হয়েছে, বাট হির সাথে আবার হ্যাভও হয় কখন? ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইনডিফিনিট সেন্টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তাহলে ডাজ হি হ্যাজ আ হাউস, ডাজ হি হ্যাজ আ হাউস বলা যাবে না, বলতে হবে কি ডাজ হি হ্যাভ আ হাউস, তার কি একটা বাড়ি আছে? ডাজ হি হ্যাভ আ ফ্রেন্ড, ডাজ হি হ্যাভ আ টিচার, ডাজ শি হ্যাজ আ ফ্রেন্ড, ডাজ শি হ্যাভ আ টিচার। তাহলে ডাজ শি হ্যাভ আ হাউস, তার কি একটা বাড়ি আছে? বলে না মেয়েদের বাড়ি নাই। হ্যাঁ, মেয়েদের কিন্তু সে অর্থে বাড়ি নাই। কে বলছে মেয়েদের বাড়ি? ছেলেদেরটা নাকি বাপেরটা? মানে ছেলেদের মেয়েদের বাড়ি আসলে দুইটা, বাপের বাড়ি আরটা কি? শ্বশুর বাড়ি, মানে স্বামীর বাড়ি। মেয়েদের বাড়ি দুইটা, ছেলেদের বাড়ি কিন্তু একটা, বাপের বাড়ি। শ্বশুর বাড়ি কিন্তু ছেলেদের বাড়ি অবশ্যই হইতে পারে না এবং হওয়া উচিত না। মেয়েদের বাড়ি কিন্তু দুটা, মেয়েদের বাড়ি দুটা, মেয়েদের দুই জায়গায় অধিকার আছে, এবং দুই জায়গায় মেয়েদের অধিকার আছে মানে ভাইয়া অধিকার, ছেলেদের অধিকার আছে এক জায়গায়, কোন জায়গায়? বাপের বাড়িতে। বাপের সম্পত্তিতে ছেলে 2 টাকা পায়, আবার মেয়েরা বাপের সম্পত্তিতেও টাকা পায়, স্বামীর সম্পত্তিতে অবশ্যই টাকা পায়। মেয়েদের বাড়ি দুইটা, ছেলেদের বাড়ি কিন্তু একটা। মেয়েদের শ্বশুর বাড়িও আছে, মেয়েদের বাবার বাড়িও কিন্তু আছে। এটাই। আসো ভাইয়া, হ্যালো তো পেলাম আমরা বি নাম্বার, ডাজ হি হ্যাভ আ হাউস। আমি তোমাদের বোঝাতে পারছি কি? আমার একটু জানাই তো ভাইয়া, একটু রিয়েকশন দিও। যারা যারা ক্লাসে আছো, যেভাবেই আছো, যখনই আছো, আমার একটু রিয়েকশন দাও, এটা বোঝাতে পেরেছে কিনা, এখানে একটা রিয়েকশন দিবা এই পয়েন্টটা। হ্যাঁ, কোনো কোনো মেয়েরা বলতে পারে যে স্যার মেয়েদের কোনো বাড়িই নাই। না ভাই, এটা ঠিক না। ছেলেদের বাড়ি যদি একটা থাকে, মেয়েদের বাড়ি দুটো আছে। মেয়েদের বাড়ি আছে শ্বশুর বাড়ি, মানে শ্বশুর বাড়ি তো বলতে তার স্বামীর বাড়ি, স্বামীর স্বামীর সম্পত্তিতে মেয়েদের অধিকার আছে, মেয়েদের অধিকার আছে বাবার সম্পত্তিতে, অ্যাবসলিউটলি আছে। মেয়েদের অধিকার আছে ছেলের সম্পত্তিতে। দেখো, একটা মেয়ে পাইছে 3 টাকা। কয় টাকা? 3 টাকা। আবার একটা ভাই, ভাই পায় বাবার সম্পত্তিতে 2 টাকা। ভাই পায় বাবার সম্পত্তিতে 2 টাকা। আর ভাইয়ের কিন্তু আর কোনো সম্পত্তির সুযোগ নাই। ভাই কিন্তু বোনের সম্পত্তিতে সুযোগ পায় না, ভাই কিন্তু ওয়াইফের সম্পত্তিতে সুযোগ পায় না। জোর করে যদি কেউ না, সেটা আলাদা বিষয়, বাট রিলিজিয়াস আসপেক্ট হলো এটা। বাবার সম্পত্তিতে একটা ছেলে 2 টাকা পায়, তার মানে ওর ইনকাম 2 টাকাই। অন্যদিকে একজন মেয়ের সম্পত্তির সুযোগ আছে বাবার কাছ থেকে, অ্যাবসলিউটলি। সম্পত্তির সুযোগ আছে স্বামীর কাছ থেকে, সম্পত্তির সুযোগ আছে ছেলের কাছ থেকে। আসো ভাইয়া। হ্যাঁ, এখন আমাদের সমাজে অনেক অনেক ছেলেরা, আমাদের 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 সমাজে নিশ্চয়ই মানে এই অধিকারটা দেওয়া হয় না। আমাদের সমাজে অনেক ভালো মুসলিম, নামধারী মুসলিম ভাইয়েরাও কিন্তু বোনদের সম্পত্তি দেয় না। এটা নিশ্চয়ই ঠিক না। এই সম্পত্তি খাইয়া ভাই কিন্তু সুখে থাকতে পারবে না। আবার এটা ওরও ঘটনা আছে যে হাজবেন্ডরা মেয়েদের সম্পত্তি দেয় না, মানে হাজবেন্ডরা ওয়াইফের যে মোহরানা আছে এটা দেয় না। মেয়েরা আবেগপ্রবণ, মাফ করে দেয়। হ্যাঁ, মাফ করে দিছো, ভালো কথা, শেষ, আর নাই। তোমার অধিকার তুমি ছায়া নিবা যে আমারটা আমারে দাও, আমারটা আমারে দাও, এরপর আমি কি করবো আমারটা আমি বুঝবো। আমারটা আমার হাতে দাও, আমারটা আমার হাতে দাও। মাফ করে দিবা না? মাফ করবা কেন? হ্যাঁ, তুমি মাফ করে দিবা, কারণ কি? আমরাই তো, আমরা যে বিপদে পড়লে আমরা কোন দিকে যাবে? আর আমাদের সমাজে একটা খুব খারাপ কালচার ভাইয়া, খুব খারাপ কালচার। মোহরানা আসলে মোহরানা ধরে কি জন্য জানো? যদি ডিভোর্স হয়ে যায়। আল্লাহ, ভাই মোহরানা ধরা হয় মূলত মেয়ের একটা মূল্য আছে। মূল্য মানে মেয়ের কিনে নিয়ে যাচ্ছে না, মেয়ের কি বলা যেতে পারে, মেয়ে খুব দামি জিনিস। একটা মেয়ে খুব দামি জিনিস, এটা বোঝানোর জন্য, মেয়ের খুব সম্মান আছে এটা বোঝানোর জন্য আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে। এখন আমাদের সমাজের কালচার হয়েছে যে ধরো মোহরানা ধরে কয় লাখ জানো? 10 লাখ, 10 লাখ, 20 লাখ। কেন ধরে জানো কিনা? ধরে এই কারণে যদি ডিভোর্স হয় তখন কিন্তু আটকায় দিব, শালা ভাই শালা,
এমনটাই বলে, এই শব্দ উচ্চারণ করে। আমার শব্দ নিয়ে ইয়ে করো না, মানে সামাজিক পয়েন্টটা বলছি। আস্তাগফিরুল্লাহ। মানে মহারানা বেশি ধরে এই কারণে যেন ডিভোর্সের সময় আটকানো যায়। আরে ভাই, যদি তুমি মানে ভাই হিসেবে, তুমি মেয়ে হিসেবে, তোমার বাবা অভিভাবক হিসেবে যদি মনে করে যে যদি ডিভোর্স হয় একটু বেশি করে ধরি, তাহলে কিন্তু সেখানে ডিভোর্স হওয়ার একটা চান্স থেকেই যাবে। তোমার আস্থা নাই। তুমি বরং বিয়ে করার সময়, অভিভাবক হিসেবে বিয়ে দেওয়ার সময় আমাদের সবার চিন্তা রাখা উচিত, এমন ছেলেরে আমি পছন্দ করি যেই ছেলে ভালো মানুষ, তার 20,000 টাকা মহারণা দিয়ে দিয়ে দেই। মানে তার সক্ষমতা অনুযায়ী মহারণা। আমি এমন মানুষদেরকে চিনি আমার পরিচিত, যে 20,000 টাকা মহারণা দিছে এবং নগদ দিয়ে দিয়েছে, এবং 1,00,000 টাকা মহারণা ধরছে, 1,00,000 টাকা মহারণা দিয়ে নগদ দিয়ে দিছে। এখন সংখ্যা একবারে নাই যে 20,000 টাকা মহারণা বলবো এ কি কয় না কয়, এই যুগে 20,000 টাকা কোনো টাকা না, দূর করতাম না, তোমার সাথে হবে না। একটা নাটক দেখছিলাম ছোট্ট, অবশ্যই নাটক রিকমেন্ডেড না, নাটকের একটা পার্ট মোশাররফ করিমের। সেটা হলো এক মেয়ে শুধু বিয়েই করে, সমাজের বাস্তবতা ভাইয়া, শুধু বিয়ে করে, প্রেম করে, প্রেম করে ধরো বিয়ে করে, বিয়ে করে করে বিয়ে করে করে 50,00,000 টাকা মহারণা ধরে। মানে কি বলে রে, মহারণাতে ধরে, মহারণাই ধরে বাবা। 50,00,000 টাকা মহারণা ধরে, মহারণা আদায় করে অথবা ডিভোর্স দিয়ে দেয়, তারপর মামলা করে দেয়, মামলা করে সিস্টেম মতো মহারণা আদায় করে। এখন যদি এরকম ওনার লাইফে 4-5 জনের বিয়ে করা যায়, মাগার খবর আছে ভাইয়া। জীবনে যদি 60 জনেরই বিয়ে করা যায়, মানে 50,00,000 টাকা দিয়া, তাহলে একটা মেয়ের তো লাইফ সেটেল সামাজিক দৃষ্টিভঙ্গিতে। 50 লাখ করে 60 ছেলে তুমি বিয়ে করছো মিয়া। এই মেয়েরা কেউ আবার কাজে লাগাইও না, সানিয়া, হালিমা, সারিয়া, যারা যারা আমার ক্লাসে আছো মেয়েরা, সাবধানে, এই কাজে লাগাই না ভাইয়া, সুখ পাবে না। মানে তুমি মানে বেশি টাকা দিয়ে মহরানা সেট করে বিয়ে করবা, আবার সাইডে দিয়ে আরেকটা ধরবা, এই কাজ করতে গেলে বিপদে পাবা। তুমি হয়তো টাকার দৃষ্টিকোণ থেকে 50 × 4, ও বাবা 2 কোটি হয়ে গেছে, খবর আছে রে। না ভাইয়া, 2 কোটি টাকার 1 কোটি পাইবা না, খুব সাবধান থেকো। তুমি আমার ক্লাসে যারা মেয়ে আছো, তুমি বিয়ে করার সময় চিন্তা রাখবা ভালো মানুষ, ভালো মানুষ। কারণ আমাদের সমাজে বিয়ে করার সময় কি জানো, ছেলেদের চিন্তা হলো আমি ধার্মিক ক্যাটরিনা খুঁজি, ধার্মিক ক্যাটরিনা চাই। আস্তাগফিরুল্লাহ। আবার ছেলেরা জানে কি জানো, ধার্মিক বিল গেটস। এ ভাইয়া, ধার্মিক কি বিল গেটস হয়? ধার্মিক মানুষ টাকাও হইতে পারে, আর ধার্মিক মানুষের যদি তুমি যদি পছন্দ করো, তাহলে দেখবা তোমার লাইফটা সুখ থাকবে। টাকা দিয়ে সুখ হয় না। আমার ছেলেও যদি ধরো মানে ধার্মিক ক্যাটরিনা চায়, ভাই ক্যাটরিনা মানে ক্যাটরিনা বলতে একজন মেয়ে মনে হয়, তাই না? তোমরা ভালো জানো ভাই। মানে কোন নায়িকার মতো সুন্দরী মেয়েরে তুমি বিয়ে করতে চাও, ধার্মিক, ভাই নায়িকারা কখনো ধার্মিক হয় না। এবং সুন্দরী মানে সুন্দরী এমন মেয়েরা কখনো ধার্মিক হয় না। সুন্দরী বলবা স্যার সুন্দরী মেয়েরা ধার্মিক হয় না, এটা খারাপ কথা ভাইয়া। সুন্দরী মানে সুন্দরী, তুমি সুন্দরী সবাই জানে, তাহলে তুমি ধার্মিক না। কথাটা শুনো, মানে সুন্দরী মেয়েরা ধার্মিক হয় না। সুন্দরী মানে কিন্তু এই না যে তুমি সুন্দর এই জন্য তুমি ধার্মিক না। সুন্দরী মানে হলো তুমি সুন্দর, এবং এটা মোটামুটি তোমার এলাকা সবাই জানে। তুমি একটা কলেজে পড়ো, তুমি সুন্দরী মেয়ে, তোমার কলেজে সব ছেলেরা চিনে তোমারে, ভাবে চিনে, এবং তোমার ব্যাপারে মোটামুটি সব জানে। আচ্ছা, আসো আসো, কেউ রাগ করো না, স্যার ক্লাসের ভিতরে এই বিয়ে খাতির কথাবার্তা বলতেছেন, আমরা ছোট মানুষ। না, এগুলো লাগবে, তোমার লাইফে লাগবে ভাইয়া। আসো যাই পড়াশোনায়, আর বলবো না আজকে আর। এখানে দেখছি আমরা ইয়েট আছি, ইয়েট। ইয়েট থাকলে বাক্যটা কোন টেন্সে হয় আমরা জানি, প্রেজেন্ট পারফেক্টে হয়তো আমরা জানি। খেলা শেষ। হ্যাভেন্ট ইউ মেট হিম ইয়েট? তুমি কি তার সাথে এখন সাক্ষাৎ করো নাই? নাও ইজ ইউর চান্স, তোমার এখন সাক্ষাৎ করার সুযোগ। আমাদের দেশের ছেলেমেয়েরা কত ক্রাশ খায়। কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে এক গায়ক আসছিল, গায়ক। ওই গায়কের দেখার জন্য দেখছিলাম মেয়েদের ক্রাশ, ওরে বাবা, পত্রপত্রিকা পর্যন্ত নিউজ হয়, টিভি চ্যানেল নিউজ হয়। এবং কিছু কিছু মেয়ে বলছে এরকম যে আমার স্বপ্নের পুরুষ, আমার ক্রাশ, আমি একটা লোক দেখতে পারলে, ওর জীবনের বড় একটা স্বপ্নই ছিল এই লোকটাকে দেখতে পাওয়া। এবং মানে সাংবাদিক জিজ্ঞেস করতেছে আপনি তারে দেখতে পেলে, মানে তারে দেখলে কি করবেন? বলে আমি তারা কিছু করতে পারবো না, কি করবো আমি জানি না, তারা শুইতে পারলে আমার জীবনটা সার্থক হয়ে যাবে। এবং এই মেয়েরা কিন্তু ভাইয়া এমন না যে ভিন্ন ধর্মী, বা তারা মানে কি বলা যেতে পারে বিধর্মী কেউ না, তারা হয়তো তাদের নামে দেখবা লেখা আছে হালিমা সুলতানা, হ্যাঁ, খাদিজাতুল কুবরা, মানে কঠিন কঠিন নাম ভাইয়া।
নামগুলো সেই লেভেলের জান্নাতি নাম, বাট কি বলে এই ক্রাশে মানে দেখাটা তার জীবনের একটা সফলতা। হ্যাঁ, এবং এবার এই আমি যাদের কথা বলছি ভাইয়া এরা সবাই রিচ, এরা সবাই রিচ, সুগার ডেডি ক্যাটাগরির, এরা সবাই রিচ, এরা ওই মানে না খাইলে মিলে না, তারা মদ গাঁজা এগুলো নর্মালি খায়, তাদের বাবারাও খায়, ওই যে ঐশীর মতো মেয়েদের মতো, ঐশীর মতো মেয়েরা যে বাবা মায়ও খায়, বাবা মার দেখা দেখিতে মেয়ে একটু খাইতে অভ্যস্ত হয়েছে। এখন ও মেয়ে খাইতে খাইতে, মেয়ে তো আবেগ প্রবণ, বাবা মায় তো খায়, একটা বয়স হয়েছে বুঝে কতটুকু খাইতে হবে, মেয়ে আবেগ প্রবণ বেশি খাইয়া ফেলছে। এখন মাঝে মাঝে বাবা মা যদি না কিনে দিতে পারে তখন বাবা মারে খুন করে ফেলে। আমার ক্লাসে এমন কেউ নাই আমি জানি, হ্যাঁ, আমার ক্লাসে ওই ধরনের মানে এত রিচ ছেলেমেয়েরা আসে না। হ্যাঁ, টাকা পয়সা বা আমারও দেখে অনেকে আসে না। কামিং ব্যাক, নেক্সট কোশ্চেন। ভাইয়া ইলডেস্ট বলতে গেলে আমরা আর্টিকেল দি লিখি, হি মাই ফ্রেন্ডস, এমং মাই ফ্রেন্ডস কমা থাকলে ভালো হইতো, হি ইজ দ্য এল্ডেস্ট লাগবে, বলে এটা ভুল। হি ইজ কম্পারেবলি বেটার, ভাই কম্পারেবলি থাকলে বেটার লাগে না, বেটার থাকলে কম্পারেবলি লাগে না। হি ইজ বেটার দেন অল দ্য বয়েজ, ভাইয়া অল দ্য বয়েজ বললে কি কম বেটার হয় নাকি? অল দ্য বয়েজ মানে সুপারলি বেটার লাগবে, উত্তর নিশ্চয়ই ডি লাগবে। ইয়েস, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। হ্যাঁ, কি যেন বলছে তোমাদের এক ফ্রেন্ড, ক্রাশের অপর নাম জিনা, যে আমরা সাবধানে থাকবো, হ্যাঁ, কাউরে ক্রাশ ভাববো না, কোনো ইসলামিক স্কলারেরও ক্রাশ ভাববো না। হ্যাঁ, কারণ আমাদের দেশে এমন সুযোগ আছে, এমন হুজুররাও আছে, দেখা যায় উনিও এমন ভাবে কথাবার্তা বলেন যেন ক্রাশ খায়। সাবধান, কোনো ইসলামিক স্কলারেরও ক্রাশ ভাবা যাবে না, তুমি মুসলিম হইলেও সাবধান, এটা জিনিসটাই খারাপ। ওই যেমন জাস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড নামে কিছু নাই। মানে আমাদের একটা খারাপ কথা বলি, হ্যাঁ, তোমরা আমার কাছের মানুষ এবং ক্লাসের প্রায় শেষ দিকে আমার ব্যাপারে জানো। মনে আমাদের একটা কথা আছে ভাইয়া, প্রেম বলতে কিছু নাই, প্রেম বলতে কিছু নাই। তো ওনার ভাষা উনি বলছেন প্রেম হলো, বলি তোমরা সবাই ম্যাচিউরড মানুষ, সাবধান থাকবা নিজের ব্যাপারে, ছেলেরা মেয়েরা সবাই নিজের ব্যাপারে সাবধান রাখবা। ভাইয়া আমি আমার স্টুডেন্টদেরকে চিনি, কত ভালোবেসে পড়াই, মানে পড়ানোর ট্রাই করি, ভালোবাসি এই অর্থে যে তারা মেডিকেলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর ভালো মানুষ হিসেবে থাকবে। বাট আমি যখন কোনো ইউনিভার্সিটি যাই, মাঝে মাঝেই যাই, তখন দেখি আমার স্টুডেন্টরা জোড়া বাইন্দে বসে থাকে। তা আমার ইস্যু নাই ভাই, তুমি থাকো, আমার কি। বাট আমি কষ্ট পাই তখন যখন দেখি ফেসবুকে লিখে জীবনটা শেষ আর রাখবো না। এবং আমি তখন কষ্ট পাই যখন আমার এই স্টুডেন্টরা খুব নামাজি স্টুডেন্ট ছিল, সেকা টেকা খাইয়া তখন আমার একটু মেসেজ দেয়, স্যার একটা বিষয় একটু কথা বলতে চাই। ভাই প্রেম একটা জিনিস, এটাতে কখনো সুখ নাই, এই জিনিসই সুখ নাই। তো হুমায়ুন আহমেদের কথাটা বলে শেষ করি। উনি বলছিলেন প্রেম হলো যৌনাকাঙ্ক্ষা মেটাবার ভদ্র পরিভাষা, সোজা কথা ভাইয়া, বুঝছো? আবার বলি, প্রেম হলো ছেলে মেয়েদের যৌনাকাঙ্ক্ষা মেটাবার ভদ্র পরিভাষা। কোনো প্রেম নাই, তুমি মেয়ে মানুষ, তোমার কোনো জাস্ট ফ্রেন্ড থাকবে না, তুমি অবশ্যই তোমার ক্লাসমেট থাকবে, তুমি হাই হেলো করতে পারো, আবার সাবধান, নিজের পুরো এক্সপোজ করে তুমি হাই হেলো করবা, তাহলে তোমার এক্সপোজড হয়ে যাবে সব, সাবধান। কথাটা আমি বলি নাই, আমার উপর রাগ করে না, বলবা না স্যার আপনি দূর, আপনি মেয়ে বিদ্বেষী। না ভাইয়া, হুমায়ুন আহমেদ যারে সবাই খুব মানে মুক্তমনা ভাবে, উনি বলছেন প্রেম হলো যৌনাকাঙ্ক্ষা, ছেলে মেয়েদের যৌনাকাঙ্ক্ষা মেটাবার ভদ্র পরিভাষা। তুমি বলো স্যার আপনিও দেখাচ্ছে আমাদেরকে আজকে কি যেন পড়াইতেছেন। না, আমি কি আমাদেরকে মানে অন্য কোনো সাবজেক্ট পড়াই, তোমাদের ইংরেজিতে পড়াই, ইংরেজি পড়াচ্ছি। আসো ভাইয়া, যাই যাই, রাগ করো না কেউ। এল্ডেস্ট হবে দা এল্ডেস্ট, বেটার, কম্পারেটিভলি বেটার, রিডান্ডেন্সি, অল দা বয়েজ লিখলে ভাইয়া বেটার হবে না, বেস্ট, হি ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস। বলো আমার কথা ক্লিয়ার কিনা, দুই পার্টের কথাই ক্লিয়ার কিনা? আমি ছেলে মেয়েদের একটা কোড বলছিলাম, কার যেন হুমায়ুন আহমেদের, এবং কোশ্চেনটা ক্লিয়ার কিনা বলো, একটু রিয়েকশন দিও ভাইয়া। আমার ক্লাস করে কেউ রাগ করলো বইলো যে স্যার রাগ করছি না, আপনি এই কথাটা ঠিক বলেন নাই। আমি বলি নাই ভাই, হুমায়ুন আহমেদের বলছেন, যারা আমরা বলি বাংলা সাহিত্যের একবারে রূপকার বা অনেক কিছু অনেক কিছু। আসো ভাইয়া, এবার বাক্যে বলছে কোনটা ভুল বাক্য, চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স, চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স, কোন বাক্যটা ভুল। আসো, দ্য কালার অফ হার আইজ ইজ, ঠিক আছে বাক্যটা আমরা জানি, অনেকগুলো শব্দ মিলে সাবজেক্ট হলে প্রিপজিশনের আগে শব্দটাই মূল সাবজেক্ট, দ্য কালার সিঙ্গুলার ফলে ইজ, ঠিক আছে। দ্য কালার, দ্য কালার অফ হার আইজ ইজ ব্লু, ঠিক আছে। দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড আর স্ট্রং, ঠিক আছে। দেখো পুরোটাই সাবজেক্ট, বাট প্রিপজিশন আগে শব্দটা মূল সাবজেক্ট, যেটা ভার্ব নির্ধারণ করে, প্লেয়ার্স প্লুরাল ফলে ভার্ব প্লুরাল। এন্ড 50 মাইলস ইজ, এটাও ঠিক আছে। হি র্যান ফাস্ট, লেস্ট হি, এই রে এখানে একটা ওয়ার্ডের প্রয়োজন, লেস্ট হি শুড লাগে আমরা, তাই না?
একটা প্যাটার্ন আমরা এইচএসসি লেভেল থেকেই পড়ে আসি। আমাদের উত্তর কিন্তু চাইছে ভুল কোনটা, ভুল কিন্তু ডি নাম্বারটা, এবং বাকি তিনটাই ঠিক আছে। তোমরা নিশ্চয়ই ক্লিয়ার। দেন কামিং ব্যাক টু নেক্সট ওয়ান। এবং এই মোডের প্রশ্ন আমি তোমাদেরকে অনেকগুলো দেখিয়েছি, মেডিকেলও এসেছিল। ইকবাল ওয়াজ দ্য পয়েট অ্যান্ড ফিলোসোফার, এটাই আমাদের কারেক্ট আনসার। ইকবাল ওয়াজ দ্য পয়েট অ্যান্ড ফিলোসোফার তোমাদেরকে আর্টিকেল ক্লাসে বলেছিলাম। ইকবাল নিজেই পয়েট, ইকবাল নিজেই ফিলোসোফার। ইকবাল ওয়াজ আ পয়েট এন্ড এ ফিলোসোফার লাগতো, ফলে এটা বল। ইকবাল ওয়াজ বোথ দ্য পয়েট এন্ড ফিলোসোফার। বোথ, ইকবাল ওয়াজ বোথ দ্য পয়েট, বাক্যের প্যাটার্নটা এমন আসে, মানে বোথ যখন আসে তখন আমরা এইভাবে বলি ইকবাল ওয়াজ বোথ আ পয়েট এন্ড আ ফিলোসোফার বলি। কেমন? তখন আর স্পেসিফিক করি না আলাদা করে। এটা ইকবাল ওয়াজ আ পয়েট এন্ড এ ফিলোসোফার, এটাও হয়, বাট নিশ্চয়ই ভালো অপশন কিন্তু এটা। আসো, আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে। তাহলে এখানে এ ফিলোসোফার লাগতো, এখানে বোথ এন্ড ঠিক আছে, বাট এই বাক্যটাতে আমরা বোথ এ এভাবে ব্যবহার করি, আর এখানে উত্তর হচ্ছে আমাদের এ। ইকবাল ওয়াজ দ্য পয়েট এন্ড ফিলোসোফার। ভাইয়া বোঝাতে পেরেছি কিনা বলো কুইক। এগুলো আগেও বলে এসেছি, তোমাদেরকে আগেও বলে এসেছি, আমার একটু রিয়েকশন দাও, ক্লিয়ার কিনা? এই কথা আগেও বলে আসছি। হ্যাঁ অবশ্যই, সি নাম্বারটা কারেক্ট তোমার কাছে মনে হয়, আমি আগেও বলেছিলাম তোমাকে। বোথ থাকলে এন্ড, আমি বলতে পারি সানিয়া ওয়াজ বোথ আ পয়েট এন্ড আ ফিলোসোফার। সানিয়া ওয়াজ বোথ আ গুড স্টুডেন্ট এন্ড আ গুড কুক, মানে ভালো রান্না করতে পারে। যখন আমি বোথ বলি তখন আমরা আর্টিকেল দি আর ব্যবহার করি না মডার্ন ইংলিশে। কেমন? ইংলিশের প্যাটার্নটা এই। ফলে সিনেমার বাক্যটা সেই অর্থে ভুল না, বাট খেয়াল রাখতে হবে ওই পয়েন্টটাই, যে আমি বলবো সানিয়া ইজ আ গুড স্টুডেন্ট, সানিয়া ইজ আ স্টুডেন্ট এন্ড এ আন্ট। কেমন? এন্ড দেন আমরা সামনে চলে যাই ভাইয়া। এই প্রশ্ন বিশেষ পরীক্ষা আসছে রে, একবার সেম ক্যাটাগরির প্রশ্ন বিশেষ পরীক্ষা আসছে ভাইয়া। লেখা আছে হি আস্ক মি টু হোল্ড। খেয়াল রাখো, হোল্ড শব্দটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম যাই বলো। এটার পাস্ট ফর্ম হলো হেল্ড। টুর পরে কিন্তু হেল্ড হয় না, এখানে টুর পরে হেল্ড আছে ফলে এটা বাদ, টুর পরে হেল্ড আছে ফলে এটা বাদ, শেষ। ফলে সিডি কাট। টুর পরে কি লাগবে? হোল্ড লাগবে। তাহলে এবার আসো, হি আস্ক মি টু হোল্ড মাই টাং নাকি হি সেড মি? এই সেড মি বিষয়টা তোমাদেরকে আমি ন্যারেশনের ক্লাসে বলে আসছি ভাইয়া। সেড মি হতে পারে না, বলতে হবে সেড টু মি। কি বলতে হবে? সেড টু মি অথবা টোল্ড মি। সেই এবং টেল দুটো ভার্বের অর্থ একই, এদেরকে ইন্টারচেঞ্জ করা যায়, তবে খেয়াল রাখতে হবে সেই ভার্বের পর, সেই ভার্বের যত রূপ আছে, সেই সেইড সেইড, এদের পর যদি অবজেক্ট লিখতে হয় মাঝে একটা কি দিতে হয়? টু দিতে হয়। এই যে হি সেইড টু মি হইলে ভালো হইতো, নাই যেহেতু ফলে এটা বাদ। ফলে হি আস্কড মি, আজকের পর ডাইরেক্ট অবজেক্ট চলে আসে। দেখো, হি আস্কড মি টু হোল্ড মাই টাং, সে বলছিল আমার মানে জিহ্বা নিয়ন্ত্রণ করতে, সংযত করতে। এবং আমরা জিহ্বা নিয়ন্ত্রণ অবশ্যই করা উচিত ভাইয়া। আমাদের জীবনে আমরা যতগুলো খারাপ কাজ করি তার মধ্যে সবচেয়ে বেশি খারাপ কাজ করি কিন্তু জিহ্বা দিয়ে। আমরা কথাবার্তা যত কম বলতে পারি তত বেশি ভালো। কম মানে এই না যে আমার যখন বলা দরকার তখন বলবো না। কম মানে হলো যখন গল্প গুজব উঠে যত বেশি আজগুবি গল্প না করতে পারি তত বেশি ভালো। গল্প আসরগুলোতে খুব খারাপ কথাবার্তা বলা হয়। হ্যাঁ, আমরা কিন্তু যেটা গীবত বলি, আমাদের গীবতের প্যাটার্নটা এরকম। ধরো আমার এক বন্ধু নাম হলো মনির, তো মনিরের সাথে আমার একটা গ্যাঞ্জাম হয়েছে, তখন আমি আমার এক বন্ধু, ধরো নাম হলো সাব্বির, তা আমি সাব্বিরে বললাম, সাব্বির মনিরের না একটা কাজ করছে। হ্যাঁ, আমি কিন্তু এটা গীবতের চিন্তায় বলতেছি না, আমি কিন্তু তোরে বলতেছি, তুই কিন্তু ওর সাথে শেয়ার করিস। এটা একটা প্যাটার্ন। অথবা এমনটা বলা হয়, আমরা সবকিছু ওপেন সিক্রেট রাখি। ধরো মনির আমার খুব ক্লোজেস্ট ফ্রেন্ড, মনির আমার সাথে কোন একটা বিষয় শেয়ার করেছে তার পার্সোনাল লাইফের। কারণ আমি আবার কি করি, মনির বলছে দোস্ত কারো কাছে বলিস না, আমি যাই আবার ওই সাব্বিরের কাছে বলে দিচ্ছি, সাব্বির মনিরে না এই কাজটা করছে, এই কথা বলে, কি খারাপ ছেলে, দোস্ত কারো কাছে কিন্তু বলিস না, এটা কিন্তু আমার ওয়াদা ওর সাথে। সাব্বিরে আবার ধরো সানিয়া তার বোন, সাব্বির আবার সানিয়ার সাথে বলছে না, আমাদের ক্লাসমেট মনির চিনস না, মনির গায়ে যে খারাপ কথা বলছে, বই না আমি কিন্তু তোরে আপন বোন হিসেবে কইছি, তুই কিন্তু কারো কাছে কইস না। আবার সানিয়া কি বলে জানো, সানিয়া আবার সারিয়ার কাছে, সারিয়া আবার তার ক্লাসমেট, যাই বলতেছে বোন তোর কাছে একটা কথা বলতাম, তুই আর একবার আপন ক্লাসমেট, তুই আমার ক্লাসমেট ঠিকই, সবাই তো আমার ক্লাসমেট তাই না, কিন্তু তোরে আমি একবার আপন মনে করি। মনিরে না এমন এমন কথা বলে, দেখছো কি খারাপ ছেলেটা, কারো কাছে কইস না। হ্যাঁ, সারিয়া আবার বলতেছে হালিমার কাছে, সারিয়া বলতেছে হালিমা শুন শুন বোন, তোর লোক তো অনেকদিন ধরে এক স্কুলে পড়ি, হ্যাঁ আমাদের ক্লাসের মনির আছে না, মনির নাকি এই কথাগুলো বলে, হ্যাঁ তুই কারো কাছে বলিস না।
দেখবো বলতে বলতে মনিরের কথাটা বলছে আমার কাছে, আমি কারো কাছে বলতাম না, ওয়াদা করে আসছি। হ্যাঁ, এখন এই মনিরের ব্যক্তিগত বিষয়টা আমার ক্লাসে সবাই জানে। ফলে আমি এই গল্পটা বলে যেটা বলতে চাইছি ভাইয়া, আমাদের সাবধান থাকতে হবে আমাদের কথাবার্তার সময়, বিশেষ করে বন্ধুদের সাথে যখন আলাপ করি, বন্ধুদের সাথে আলাপ করার সময়, কাছের মানুষদের সাথে আলাপ করার সময় আমাদের গীবত বের হয়ে যাওয়াটা। এবং গীবত খুব টেস্টি ভাইয়া, সেই লেভেলের টেস্টি। তুমি যখন কারো ব্যাপারে বদনাম করবা, দেখবা তোমার কাছে কেন যেন একটা অসাধারণ ভালো লাগা কাজ করতেছে, অসাধারণ ভালো লাগা কাজ করে। গীবত না করতে পারলে তোমার খারাপ লাগবে। মানে তুমি কারো ব্যাপারে একটা কিছু একটা বলতে চাইতেছো, আর যদি থাইমা যাও বা ভুললে যাও, তখন তোমার খারাপ লাগবে, মনে হবে রে কি যেন একটা মিস করছি রে। ফুচকা খাইলে যেমন টেস্ট লাগে, তার চেয়ে বেশি টেস্ট লাগে গীবত করতে। মানে বিষয়টা ওপেন সিক্রেট হয়। আরেকটা পয়েন্ট, মনির, তুমি তোমার সমস্যার কথা ভাইয়া খুব লেভেলের বিশ্বস্ত মানুষ না হলে বইলো না, বইলো না। তুমি তোমার সমস্যা তোমার আব্বু আম্মুর কাছে বলো, এমন টিচারের কাছে বলো, এমন বড় ভাইয়ের কাছে বলো, যিনি তোমার সত্যি অর্থ সমাধান দিতে পারবেন। র্যান্ডমলি সবার কাছে বইলো না যে সমাধান দিতে পারবে না। কেমন যাই উত্তর আমাদের এখানে কি হবে দেখো ভাইয়া, মেডিকেলের প্রশ্ন। ফরবিড, এটা রাইট ফর্ম ভার্ব তোমাদের দেখিয়েছিলাম। ফরবিড মানে নিষেধ করা, তারপর ইনফিনিটিভ বসে। কি বসে? ইনফিনিটিভ বসে। তাহলে ফরবিড এর পর ভার্বের বেস ফর্ম বসবে। কি বসবে? বেস ফর্ম বসবে নাকি ইনফিনিটিভ বসবে? কোনটা লিখবা তোমরা? আমরা জানি এখানে ইনফিনিটিভ বসবে, ফরবিড এর পর ইনফিনিটিভ হয়। আই ফরবিড হিম টু গো। নট টু গো লিখা যাবে না, কারণ ফরবিড নিজে নেগেটিভ, ফরবিড যুক্ত সেন্টেন্স একটা নট লিখলে অর্থ চেঞ্জ হয়ে যায়। আই ফরবিড হিম টু গো, ফরবিড এর পর ইনফিনিটিভ হয়। দেন আমরা এখানে দেখছি আগেন মেডিকেলের প্রশ্ন, আই হ্যাভ বিন লিভড হিয়ার সিন্স 5 ইয়ার্স। ভাই আই হ্যাভ বিন লিভড হিয়ার এটাও কিন্তু হয়, হ্যাঁ এটা কিন্তু হয়। আমরা জানি আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর সাম ইয়ার্স এমনটা বলি, বাট আমি জানি তোমাদের বলে এসেছিলাম টেন্সের ক্লাসে, অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনো চলছে এমনটা বোঝাতে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পাশাপাশি প্রেজেন্ট পারফেক্ট টেন্সও হয়। বাট 5 ইয়ার্স হয় না ভাইয়া, সিন্স 5 ইয়ার্স হয় না, ফর 5 ইয়ার্স হবে, বলে এটা বাদ। আই এম লিভিং হিয়ার 5 ইয়ার্স, আই এম লিভিং তো লিখা যাবে না, আই এম লিভিং বলতে হবে আই হ্যাভ বিন লিভিং হিয়ার। আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 5 ইয়ার্স, যেটা ঠিক আছে, শেষ। উত্তর হচ্ছে আমাদের সি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মুডে। আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 5 ইয়ার্স, আমি এখানে বাস করছি 5 বছর ধরে। ইয়া দেন আসো এখানে কারেক্ট সেন্টেন্স। ম্যাথমেটিক্স আমরা একটা সাবজেক্ট জানি, ম্যাথমেটিক্স ইজ আ সাবজেক্ট অফ স্টাডি ইন এনি স্কুল। ঠিক আছে, এটা ম্যাথমেটিক্স যেহেতু সাবজেক্ট আর লেখা যাবে না, শেষ। আমরা জানি ম্যাথমেটিক্স ইজ, ম্যাথমেটিক্স দ্বারা যদি সাবজেক্ট বোঝায় অবশ্যই আমরা ইজ লিখবো। তবে ম্যাথমেটিক্সটা কিন্তু আবার প্লুরাল হইতে পারে যখন বোঝাবো তার হিসাব নিকাশ, যেমন হিজ ম্যাথমেটিক্স আর পুয়ার, তার হিসাব নিকাশ গুলো খুব খারাপ, এমনটা। তাহলে ম্যাথমেটিক্স যখন সাবজেক্ট বোঝায় তখন কিন্তু আমরা ভাইয়া সিঙ্গুলার লিখবো ভার্বটা, যদি ম্যাথমেটিক্স দ্বারা কারো হিসাব নিকাশকে বোঝায়। আমরা পড়ে এসেছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সময়, ম্যাথমেটিক্স এর আগে যদি কোনো ব্যক্তির ব্যাপার স্পেসিফিক ভাবে কথা বলে, ম্যাথমেটিক্স শব্দটার আগে যদি কোনো পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম যুক্ত হয়, তখন কিন্তু সেটা প্লুরাল হতে পারে, প্লুরাল হয় বটে। দেন উত্তর পাচ্ছি আমরা ম্যাথমেটিক্স ইজ আ সাবজেক্ট অফ স্টাডি ইন এন স্কুল। দেন এটা খুব ভালো পয়েন্ট ভাইয়া, খুব ভালো পয়েন্ট 26। আই উইল টেক দ্য এক্সামিনেশন দিস ইয়ার। পরীক্ষা দেওয়া বুঝাতে কি টেক বসে নাকি গিভ বসে? দেখো ভাইয়া গিভ মানে দেওয়া, তাহলে পরীক্ষা দেওয়া বুঝাতে গিভ বলবো না, এটা খেয়াল রাখো, এটা একটু খেয়াল রাখো। পরীক্ষা দেওয়া, পরীক্ষা দেওয়া, তো দেওয়া ইংলিশ আমরা গিভ বলি আলাদা ভাবে, বাট খেয়াল রাখো পরীক্ষা দেওয়া বুঝাতে গিভ হয় না। তাহলে পরীক্ষা দেওয়া বুঝাতে টেক বসে, কি বসে ভাইয়া? টেক বসে। আর পরীক্ষা নেওয়া বুঝাতে গিভ বসে, এমনটা হয়, হ্যাঁ। তাহলে আই উইল টেক দ্য এক্সামিনেশন ইন দিস ইয়ার বলা যাবে না, দিস ইয়ার বলতে হবে, দিস ইয়ার, ইন দিস ইয়ার না, ইন দিস ইয়ার বলা যাবে না, দিস ইয়ার। কেমন? এই অ্যাডভার্বের আগে দিস ইয়ার, দ্যাট ইয়ার, এদের আগে প্রিপোজিশন ইন লেখা যায় না। এন্ড এখানে বলছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্যাটাগরিতে কোনটা কারেক্ট? এটা মেডিকেল আসা একটা কোয়েশ্চেন, আমি যদি ভুল না বলে থাকি। আসো ভাইয়া উত্তর দেখাই তোমাদেরকে। প্রথমটার উত্তর এ, আই উইল টেক দ্য এক্সামিনেশন দিস ইয়ার, আই উইল টেক দ্য এক্সামিনেশন দিস ইয়ার। এই বলছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আকারে কোনটা কারেক্ট? ট্রাফিক জ্যাম ইন দ্য পার্কিং এরিয়া ওয়ার। এই ভাইয়া অনেকগুলো শব্দগুলো যখন সাবজেক্ট হয়, মূল সাবজেক্ট হলো প্রিপোজিশন আগের শব্দটা, ট্রাফিক জ্যাম সিঙ্গুলার ফলে ওয়ার হয় না। নট অনলি সোফিয়া বাট অলসো, আমরা জানি নট অনলি বাট অলসো দ্বারা হলো সেকেন্ড সাবজেক্ট দিয়ে ভার্ব নির্ধারণ করতে হয়, নাসিমা সিঙ্গুলার, ভার্বের সাথে অ্যাসবেস হইলে ভালো হইতো, অ্যাসবেস হলে যেহেতু সিঙ্গুলার হয় ফলে এটাও বাদ। ওয়ান প্রবলেম ফর দ্য প্লেয়ার্স ওয়াজ, ঠিক আছে, অনেকগুলো শব্দ মিলে সাবজেক্ট আছে এবং আমরা জানি প্রিপোজিশনের আগে শব্দ দিয়ে ভার্ব নির্ধারণ করতে হয়। ওয়ান প্রবলেম সিঙ্গুলার ফলে ওয়াজ, ঠিক আছে। সামবডি থাকলে, সামবডি, এনিবডি, নোবডি থাকলে ভার্ব হয় সিঙ্গুলার, আমরা জানি নাউন হলেও সিঙ্গুলার হয়, ভার্বটাও কিন্তু সিঙ্গুলার। সামবডির পরে ওয়ানটা কি হওয়া উচিত ছিল? ওয়ান্স, এস নাই। আমরা জানি ভার্বের সাথে অ্যাডজেস হলে হয় সিঙ্গুলার, না হলে হয় প্লুরাল, যেহেতু এস নাই বলে এটাও বাদ। উত্তর হচ্ছে আমাদের সি। ভাইয়া তোমরা ক্লিয়ার কিনা আমাকে জানিয়ে দাও, আমরা ক্লাসের শেষ দিকে চলে আসছি। চুজ দ্য কারেক্ট এক্সপ্রেশন ফ্রম দ্য ফলোইং। উইল ইউ টেল মি হাউ মাচ ইট ইজ?
উইল ইউ টেল মি, তুমি আমারে বলবা, টেল এর পর ভার্ব আছে, ডাইরেক্ট অবজেক্ট আছে, ঠিক আছে। উইল ইউ টেল মি হাউ মাচ, ঠিক আছে। হাউ মাচ এর পর কিন্তু ভাইয়া সাবজেক্ট লাগে, আমরা জানি হাউ মাচ এটা ক্লজ মুখে, তারপর সাবজেক্ট লাগবে, ইটটা আসবে, ইট নাই, এখানে ভার্ব চলে আসে, ফলে এটা বাদ। আই ডিড নট নো ওয়ার আর দে, ভাইয়া আই ডিড নো ভালো লাগছে, আই ডিড নট আমি জানি না, ওয়ার, ওয়ার এটা ক্লজ মুখে, তারপর কি লাগবে, সাবজেক্ট লাগবে, অক্সিলারি আছে, বলে এটাও বাদ। ওয়াই ইউ আর, ওয়াই একটা ডাব্লিউএইচ কোশ্চেন, আমরা জানি, দেখে এসেছি তোমাদেরকে ডাব্লিউএইচ কোশ্চেন, ডাব্লিউএইচ কোশ্চেনের পর অবশ্যই কি হয় ভাইয়া, অক্সিলারি হয়, ফলে এটাও বাদ। ওয়ার, ঠিক আছে, ওয়ার ডু ইউ ওয়ান্ট টু গো নাও, তুমি কোথায় যেতে চাও এখন, ঠিক আছে। ওয়ার ডু ইউ ওয়ান্ট টু গো নাও, তুমি এখন কোথায় যেতে চাও, কারেক্ট। ওকে ভাইয়া, উত্তর হচ্ছে আমাদের ডি। ফলে এই নাম্বারটা ভুল পেলাম আমরা। উইল ইউ টেল মি হাউ মাচ এর পর সাবজেক্ট লাগবে নাই, ওয়ার এর পর সাবজেক্ট লাগবে নাই, এখানে ওয়াই ডাব্লিউএস কোশ্চেন তারপর অক্সিলারি লাগবে নাই, এটা ঠিক আছে। ওয়ার এর পর দেখো ডু চলে আসছে শেষ। ওয়ার ডু ইউ ওয়ান্ট টু গো নাও, তুমি এখন কোথায় যেতে চাও। দেন এটা বলছে চুজ দ্য সেন্টেন্স দ্যাট কন্টেইন দ্য কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে কারেকশন আকারে প্রশ্নতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আসে। দেখো আমরা দেখছি, আই কনফার্ম টু ইউ উইথ দিস পয়েন্ট, দ্য ক্লাইমেট ইজ কনজেনিয়াল টু, আই কনফেস অফ, হি কন্ডোল টু, এখানে একটা কারেক্ট, তিনটা ভুল, কোনটা কারেক্ট? আসো দেখো ভাই, কনফার্মের সাথে অবশ্যই প্রিপোজিশন টু বসানো, কনফার্ম উইথ হয়, তোমাদের দেখিয়েছিলাম ইন কনফার্মিটি উইথ, ইন কনফার্মিটি উইথ, সম্ভবত গত ক্লাসে। তাহলে কনফার্মের, এই কনফার্মের সাথে কিন্তু উইথ বসে ভাইয়া, তাহলে কনফার্ম ভার্বের সাথে প্রিপোজিশন কি বসবে, উইথ বসবে, এবং এটা ঠিক আছে, কনজেনিয়াল টু হয়, আমরা জানি কেমন। দিস ক্লাইমেট ইজ কনজেনিয়াল টু মাই হেলথ, এই আবহাওয়াটা আমার জন্য, আমার স্বাস্থ্যের জন্য ভালোই। ক্লাইমেট আর ওয়েদারের পার্থক্য আছে কিন্তু, খেয়াল করো, মেডিকেল ভর্তি পরীক্ষা একটা প্রশ্ন আসছিল কারেকশন আকারে। ক্লাইমেট মানে হলো ভাইয়া অনেক দিনের আবহাওয়ার একটা গড় গড়, আর ওয়েদার মানে হলো নর্মাল ওয়েদার। লাইক আমি ধরো আমার গ্রামের বাড়ি চাঁদপুরে গেলাম, গিয়ে বললাম এই রে, এই এলাকার কি বলা যেতে পারে, ওয়েদারটা আমার সাথে যায় না, নাকি ক্লাইমেটটা আমার সাথে যায় না। মূল পয়েন্ট হলো ভাইয়া, ওয়েদার দ্বারা মূলত বোঝায় নর্মালটা, যেটা নর্মাল, আর ক্লাইমেট মানে হলো একটা এলাকার একবার গড় আয়, কেমন? তাহলে এটা হলো পার্থক্য, ক্লাইমেট একটা লম্বা সময়ের কথা, আর ওয়েদারটা হলো অল্প সময়ের কথা। তাহলে দিস ক্লাইমেট ইজ কনজেনিয়াল টু মাই হেলথ, এটা আমাদের কারেক্ট, ইয়াস। তারপরে আই কনফেস টু, কনফেসের সাথে টু বসে, কনফেসের সাথে অফ বসে, আমাদের এখানে অফ বলা আছে, ভুল, এটা টু লাগবে। কন্ডোলের সাথে টু বসে না, কন্ডোলের সাথে উইথ বসে। কন্ডোল উইথ মানে হলো সমবেদনা জানানো, আর উই কন্ডোল উইথ হিম অন হিজ লস, তার ক্ষতিতে আমরা তারে সমবেদনা জানাইছি। এবং সমবেদনা জানানোর জন্য মানুষ এখন খুব কম আছে ভাইয়া, সমবেদনা জানানো উচিত। তুমি তোমার আশেপাশের মানুষের ব্যাপারে একটু সচেতন থাইকেও দেখবে তোমার ব্যাপারে মানুষ সচেতন হয়ে যাবেন। তোমার লাইফে এমন কিছু মানুষ থাকা উচিত যাকে তুমি তোমার কষ্টের কথা একটু শেয়ার করবা, এবং তুমি এমন মানুষ হওয়া উচিত যার কাছে তোমার বন্ধুরা বান্ধবীরা তাদের কষ্টের কথা বলতে পারবে। তোমার কোনো বন্ধু যদি তার কোনো কষ্টের কথা তোমার কাছে বলে, তুমি তার কষ্টটা জানো এবং সমাধানটা দিয়ে দিতে পারবা, ডাইরেক্ট সমাধানটা দিয়ে দিও না, তুমি তার কথাটা শুনো। এই যে তুমি তার কথাটা শুনছো ভাইয়া, শুনছো, এতে তার মনটা প্রশান্ত হবে, এরপর তুমি সমাধানটা দিও। সমাধানটা দিয়ে দিলে কিন্তু আর শেষ মানে প্রশান্তি পাবে না, কেমন ভাইয়া? তাহলে তুমি তোমার কোনো বন্ধুর বা বান্ধবীর প্রশান্তির কারণ হও, তোমার কাছে যেন সে তার সমস্যাগত কথাগুলো বলতে পারে। যদি বলতে পারে মানে তুমি তার সমস্যাটা জানো, সমাধানটাও তুমি জানো, স্টিল তুমি সমাধানটা দিয়ে দিও না, তার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনো, কারণ তার হয়তো লাইফে এমন কোনো মানুষ নাই যে তার কথা শুনবে। এবং বৃদ্ধ বয়সে এটা ঘটে অনেকের ক্ষেত্রে। হ্যাঁ, মানে বৃদ্ধদের কথাবার্তা ইয়াং লোকজন শুনতে চায় না, কারণ বৃদ্ধরা উল্টাপাল্টা কথাবার্তা বলে, ইলজিক্যাল কথাবার্তা বলে, ফলে বৃদ্ধদের সাথে বাচ্চাদের মানে নাতি নাতনিদের খুব মিল থাকে। তবে আমরা যারা ইয়াং আছে, আমাদেরও নিশ্চয়ই আমাদের প্যারেন্টসদের সাথে সম্পর্ক ভালো থাকা উচিত, সময় দেওয়া উচিত, না দিতে পারাটা খুব ভালো না ভাইয়া। আসো আমরা নেক্সট এবং লাস্ট কোশ্চেন চলে যাই। এটা বলছে কারেকশন আকারের কোশ্চেন, এটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে এবং এটা ক্লিফস্টফেল ব্যারেনস্টফেল কারেকশন আকারে আছে। খুব ভালো কোয়েশ্চেন। আওয়ার ফুটবল টিম প্লেড ব্যাড ইন দিস আফটারনুন, ইন দিস আফটারনুন বলা যাবে না কিন্তু। কারিম ফেল্ড ব্যাডলি, দ্য এয়ার ইন দ্য সোয়ার স্মেল ব্যাডলি, এটা মেডিকেলও আসছে রে ভাই, সেম কোয়েশ্চেন। দ্য মেডিসিন ডাজ নট টেস্ট টু ব্যাড, একটা জায়গায় ঠিক আছে, আমাদের বলছে কারেক্ট সেন্টেন্স, একটা জায়গায় কেবল ঠিক আছে। কোথায় ঠিক আছে তোমরা পারার কথা, তোমরা যারা লিঙ্কিং ভার্ব পারো, লিঙ্কিং ভার্ব তোমাদের আমি পড়িয়ে এসেছিলাম, লিঙ্কিং ভার্বের পরে কি হয় যেন ভাইয়া, অ্যাডজেক্টিভ হয়। আসো আমাদের ডি নাম্বারটা কারেক্ট আনসার। দ্য মেডিসিন ডাজ নট টেস্ট, টেস্ট একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের অ্যাডজেক্টিভ হয়, ব্যাড শব্দের অ্যাডজেক্টিভ, ঠিক আছে, কারেক্ট আনসার। বাকিগুলো কেন ভুল দেখো,
এক নম্বর দিয়ে আসি, আওয়ার ফুটবল টিম প্লেড, প্লেড ব্যাট বলা যাবে না, ব্যাডলি বলতে হবে। ব্যাডলি মানে খারাপ, মানে প্লেড শব্দটা কিন্তু অ্যাজ এ ভার্ব, ভার্বের পরে আমাদের ভার্বে মডিফাই করে একটা অ্যাডভার্ব, ফলে ব্যাট বলা যাবে না এখানে। হি ইজ আ ব্যাড বয়, দ্য সিচুয়েশন ইজ ব্যাড, অ্যাডজেক্টিভ। ফলে আমরা এখানে ব্যাডলি লিখতে হবে, আমাদের টিম খারাপ খেলছে এই এই বিকেলে, ফলে এখানে প্লেড শব্দটা ভার্বকে মডিফাই করার জন্য ব্যাডলি দরকার, যেটা ভুল। এ নাম্বারে ব্যাড আছে কারণে। বি নাম্বারে দেখো, এখানে আবার ব্যাডলি ভুল, ভার্বের পরে ভার্বে মডিফাই করে অ্যাডভার্ব, এখানে আবার ব্যাডলি দিলে খারাপ হয়ে যাবে। কারণ কি, এই যে আমরা জানি টেস্ট, টেস্টের মতো ফিল শব্দটাও কিন্তু একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কের ভার্বের পরে কিন্তু অ্যাডভার্ব হয় না, অ্যাজেটিভ হয়। ফলে এখানে ব্যাডলি দরকার না, এখানে শুধু ব্যাড দরকার, লিঙ্কিং ভার্বের পর অ্যাজেটিভ দরকার। ফলে বি নাম্বারটা অ্যালয় কারণে ভুল, এ নাম্বারটা অ্যালয় নাই ভুল, এ নম্বরে অ্যালয় আছে ভুল। সি নাম্বারটা একই কারণে, স্মেল ও লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পর কি দরকার, অ্যাজেটিভ দরকার, এখানে অ্যালয় আছে বিদায় ভুল। বলো আমাদের ক্লাস শেষ, তোমাদেরকে বুঝতে পারছি কিনা বলো ভাই, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষা আসলে কিন্তু স্টুডেন্টরা ভেজালে পড়ে যাবে। আর আবার একটু বলে দিই ভাইয়া, এখানকার মূল পয়েন্ট হলো আমরা জানি একটা ভার্বে মডিফাই করে একটা অ্যাডভার্ব, এই নাম্বার সেন্টেন্সে প্লেড শব্দটা একটা নরমাল ভার্ব, হ্যাঁ, তাহলে এখানে অ্যাডভার্ব দরকার, ব্যাড শব্দটা অ্যাজেটিভ ব্যাডলি দরকার, এলওয়াই নাই বিধায় নাম্বারটা ভুল। দুই নাম্বার সেন্টেন্সে ভার্বে মডিফাই করে অ্যাডভার্ব ঠিকই, বাট ভার্বটা যদি লিঙ্কিং ভার্ব হয়, আমরা জানি লিঙ্কিং ভার্বের পর অ্যাজেটিভ হয়, এখানে ব্যাডলি শব্দটা হবে না, ব্যাড হবে, অ্যাজেটিভ দরকার। স্মেল শব্দটা লিঙ্কিং ভার্ব, তারপর অ্যাজেটিভ দরকার, ব্যাডলি শব্দটা অ্যাডভার্ব, ফলে এটা অবাক। এবং ডি নাম্বারে ঠিক আছে, টেস্ট শব্দটা লিঙ্কিং ভার্ব, তারপর অ্যাজেটিভ দরকার, অ্যাজেটিভে আছে বিধায় ডি নাম্বারটা আমাদের কারেক্ট আনসার। এই ছিল আজকের ক্লাস, আশা করি ক্লাস করে তোমাদের উপকার হয়েছে। ক্লাসের মাঝে জীবনের সাথে কানেক্টেড কয়েকটা পয়েন্ট আমি শেয়ার করে ফেলেছি, আশা করছি সেগুলো তোমাদেরকে বিরক্ত দেয় না। যদি কারো বিরক্তের কারণ হয়ে থাকে আমার এই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো, এবং আমরা জানাইও স্যার এগুলো বললেন না ক্লাসে, হ্যাঁ, তাহলে আমি নেক্সট থেকে ট্রাই করবো এগুলো না বলার জন্য। তোমাদের সাথে আমার কোর্সের প্রায় শেষ দিকে চলে এসেছি, তোমাদের সবার জন্য শুভকামনা, তোমাদের সাথে দেখা হবে আবারও ইনশাআল্লাহ। আমাকে তোমাদের দয়া রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।